সেই সময় আপনি কোন অবস্থানে ছিলেন? আপনার সম্পৃক্ততা কি ছিল এই বিডিআরের যে হত্যাকাণ্ড হয় ওই সময় আমি বলবো যে আমি ছিলাম ডাইরেক্টর মিলিটারি অপারেশন, যার কাজ ছিল বাংলাদেশ সেনাবাহিনীর যত রকম অপারেশন আছে সেই সেটা। সময় যে অপারেশন রিস্টোর অর্ডার নির্দেশনা দেওয়া হয়েছিল সেই অপারেশনটিকে আপনি 46 ব্রিগেডের যে কমান্ডার উনি কি বলছেন এটা কিন্তু আমি বুঝতে পারছি হুম না, কিন্তু সেনাপ্রধানের কথা আমি শুনতে পাচ্ছি। আমরা কোনো কিছু জানার আগে সেনাবাহিনী প্রধান তো পরে গেছে, মির্জা আজম সাহেব তো প্রথমেই আমাদের সেনাবাহিনীও পৌঁছেছে, মির্জা আজম সাহেবও পৌঁছে গেছে। এটি মির্জা আজম তো আর অস্ত্র ক্যারি করছে না, আর সে কি নেগোশিয়েট করবে? সে তো একটা সিভিলিয়ান মানুষ। সে কি একটা অস্ত্রের মোকাবেলা করতে পারবে? মির্জা আজমকে যদি মেরে দিত ওইখানে দুইটা সৈনিক, তাহলে কি হতো? হুম ওনারা কি কনফিডেন্সে গেল যে তাদেরকে মারবে না, টিকা তাহলে কি মারলো? তারা আর এটা দাবি করতে পারে যে তারা ঝুঁকি নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা সমঝোতা করতে গেছে? আমাদের বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল জানতে পারে না, কিন্তু এনডিটিভি জেনে গেছে যে শাকিল সাহেবকে মারা হয়ে গেছে। হুম কিভাবে সম্ভব? যে প্রতিবেদনে বলা হচ্ছে 921 জনের মতো ভারতীয় ব্যক্তি, তারা আসলে ভারতীয় নাগরিক, তারা এসে ঢুকেছিল বা তারা ছিল বাংলাদেশে এই সময়। ভারত কি চেয়েছিল? সেই 921 জনকে কিভাবে ঢোকানো হয়েছিল? ওই সময় বিডিআর সপ্তাহ চলছিল, এবং বাংলাদেশের বিডিআর সপ্তাহতে সপ্তাহ সপ্তাহ উপলক্ষে আহ, ভারত থেকে তারা কিছু উপঢৌকন এনেছিল। এই উপঢৌকন নিয়ে যারা আসছে, তাহলে কি আপনি যেটা মনে করেন যে তারা বিডিআর সদস্য ছিলেন না, যারা আসলে হত্যাকাণ্ডে না, ছিলেন? আমি 200% শিওর দ্যাট দে ওয়ার নট বিডিআর সোলজার্স। একজনের এরকম ভাবে কিন্তু অনেক বিডিআর সোলজারদেরকে কিন্তু মেরে ফেলা হয়েছে। থেকে তো তখন 16 বছর আগে তখন তো তদন্ত কমিশন গঠিত হয়েছিল, তো যার নেতৃত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওখানে তদন্ত হয়েছে দুইটা, একটা হলো সেনাবাহিনী তদন্ত করেছে। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, যেখানে হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগের বেশ কজন সংসদ সদস্যকে, যাতে গ্রিন সিগন্যাল ছিল খোদ প্রধানমন্ত্রীর। বলা হয়েছে 921 জনের মতো ভারতীয় সে সময় বাংলাদেশে এসেছিল, ছিল রয়ের কিলিং গ্রুপ। কমিশন দাবি করছে 16 বছরে অনেক প্রমাণ নষ্ট করা হয়েছে, কিন্তু 16 বছর আগে তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি কেন তখন সত্য উদ্ঘাটন করেননি? এখনও কেন এ প্রসঙ্গে কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না তিনি? বর্তমান সেনাপ্রধান চলমান বিচার প্রক্রিয়াকে সমর্থন করে বলেছিলেন, এই হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুল স্টপ, নো ইফ নো বাট। কেমন ছিল তৎকালীন সেনাপ্রধান মইনু আহমদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সেনাবাহিনীর তৎকালীন অপারেশন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান। জনাব জিয়াউল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টার কাছে বিডিআর বিদ্রোহের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এই উদ্দেশ্যে গঠিত স্বাধীন তদন্ত কমিশন। সেটি নিয়ে আপনার সাথে আসলে কথা বলতে চাই। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে সেই সময় আপনি কোন অবস্থানে ছিলেন? আপনার সম্পৃক্ততা কি ছিল এই বিডিআর বিদ্রোহের আগে, পরে বা ঘটনার সময়? বিডিআর বিদ্রোহের সময়, বা বিডিআর বিদ্রোহ বলবো না আমি, কারণ এটাই প্রথমে আমি এইটুকু কারেকশন করে নিই, এটা বিদ্রোহ ছিল না। বিডিআর বিদ্রোহ ছিল না এই অর্থে যে এই ধরনের বিদ্রোহের আহ, এটা একটা পারসেপশন ছিল। বিডিআর বিদ্রোহ আসল উদ্দেশ্য ছিল এটা অন্যরকম কিছু, যেটা আমরা পরে বুঝতে পেরেছি। আর বিডিআর বিদ্রোহ এর আগেও বিডিআর কিন্তু আরো বিদ্রোহ হয়েছে। আহ, এই এই দাবিটা বিডিআর এর সৈনিকদের ছিল যে তারা চায় তাদের নিজস্ব অফিসার হুম নেওয়ার জন্য। এবং এই প্রচেষ্টা কিন্তু প্রথমে শুরু হয়েছিল 1975 সালে, বাংলাদেশের যখন প্রথম ব্যাচটা নেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে যখন কমিশন এর জন্য, যেটাকে বলে SSC-1, এই ব্যাচে কিন্তু অনেক অফিসার ছিল যাদেরকে বিডিআর এর জন্যই রিক্রুট করা হয়েছে। কিন্তু আহ, পরবর্তীতে আর এই অ্যাটেম্পটা ঠিক মতো, আমি বলবো যেটার প্রশাসনিক অসুবিধা, কিছুটা নিয়ন্ত্রণের অসুবিধার কারণে আহ, তারা আর এটা ফলো করে নেই। বাংলাদেশ সরকার তখন এটা ফলো করে নেই, না করে ঠিক আগের মতোই বিডিআর এর যে সমস্ত অফিসার আর্মি থেকে যেত, সেকেন্ডমেন্টে বলা হয় এটাকে, এই সেকেন্ডমেন্ট ডিউটিতে তারা যেত, গিয়ে আপনার বিডিআর এর ডিউটি করে হুম 2 থেকে 3 বছর
সাধারণত সর্বোচ্চ 3 বছর করে তারা ফেরত আসতো। তো এটাই ছিল নর্মালি বাংলাদেশ সেনাবাহিনীর। সুতরাং এটা যে একটা নতুন কিছু তা কিন্তু না। এই 50 বছর ধরেই কিন্তু, বা 2009 সাল পর্যন্ত যদি ধরি আমি, তো স্বাধীনতার পরে ধরেন 29 বছর আর প্রায় 38 বছর ধরে কিন্তু এটাই ছিল। বিডিআর এই পদ্ধতিটাই ছিল, এবং ইট ইজ ভেরি মাচ মানে ইফেক্টিভ ছিল। আহ, এবং যার কারণে আমি বলবো যে এটা বিদ্রোহ ঠিক না। কিছু অসন্তোষ থাকতে পারে, কিছু বিষয় থাকতে পারে, ডাল ভাতের ব্যাপার। তারপর আমরা যখন বিস্তারিত এটা নিয়েছি, সেখানে কিন্তু দেখা গেছে ডাল ভাত কর্মকাণ্ডে অ্যাকচুয়ালি সৈনিকদেরকে কিন্তু খুব একটা ডিপ্রাইভড হয় নাই। ব্রিগেডিয়ার তাদের যে জিয়াউল স্যার, আমি আসলে এই আপনার কাছে পুরো ঘটনাটাই জানতে চাইবো। এটা তো একটা সুবর্ণ সুযোগ। মানে আপনি সেই সময় সেখানে থেকেছেন, ফলে আপনার কাছ থেকে জানাটা। কিন্তু আপনি আগে আমার দর্শকদের উদ্দেশ্যে এতটুকু স্পষ্ট করবেন যে সেই সময় আপনার সম্পৃক্ততা, আপনার অবস্থান, আপনার মানে পদ সেখানে কিভাবে, বলছি পদায়ন কিভাবে ছিল? জি হ্যাঁ, বলছি সেটি আমি তারপরে অ্যাকচুয়ালি বিডিআর বিডিআর বিদ্রোহের সময় আমি ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিদপ্তরের পরিচালক। হুম, অর্থাৎ বাহিনীর ভিতরে অভিযান বা অপারেশন জাতীয় যে বিষয়টা, এটার পরিকল্পনা এবং এটার প্রয়োগ দুটোই কিন্তু অ্যাকচুয়ালি অপারেশন পরিচালকের দায়িত্ব। তো আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী যে প্রতিরক্ষার ব্যবস্থা বা প্রতিরক্ষার যে পরিকল্পনা, সেটা কিন্তু কমপ্লিটলি ডাইরেক্টর অপারেশনের দায়িত্ব, এবং আমি সেই দায়িত্বে ছিলাম। হুম, আমি এই দায়িত্বটা গ্রহণ করি ডিসেম্বর মাসের অ্যাকচুয়ালি 15 তারিখে আমি জয়েন করেছি, কিন্তু আমার কর্তব্য বুঝে নিয়েছি 28 তারিখে, ডিসেম্বরের 28 তারিখ। তো তারপর থেকে আমি তো সুতরাং বিডিআর বিদ্রোহ যখন শুরু হয়, তখন আমার মাত্র 2 মাস সেখানে চাকরি হয়েছে। আমি আহ, ব্রিটেনে একটা 1 বছরের একটা উচ্চতর প্রশিক্ষণে গিয়েছিলাম। সেখান থেকে ফেরত এসে আমি এই দায়িত্বটা গ্রহণ করি, এবং দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই অ্যাকচুয়ালি তখন 2009 সালের নির্বাচনের যে আওয়ামী লীগ সরকার যেখানে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করলো, সেই 2008-এর যে ইলেকশন, ডিসেম্বরের ইলেকশন, ওই ইলেকশনে কিন্তু আমি জয়েন করেছি। কিন্তু আমি ইলেকশনের প্রসেসের মধ্যে আমি ছিলাম না, কারণ ইলেকশন ব্যাপারটাও একটা আহ, এই যে বেসামরিক প্রশাসনকে সাহায্য করা, এটাও একটা দায়িত্ব, এবং এই দায়িত্ব কিন্তু পরিকল্পনা করা হয় এই ডাইরেক্টর অফ অপারেশনস দিয়ে। তো সুতরাং আমি আর ওই পরিকল্পনায় ঢুকিনি। আমি শুধুমাত্র ইলেকশনটা শেষ হওয়ার পরে আমি আমার দায়িত্ব বুঝে নিই। দায়িত্ব বুঝে নেওয়ার পরে তো আমি আমার দায়িত্ব পালন করতে থাকি, এবং বিডিআর এর যে হত্যাকাণ্ড হয় ওই সময় আমি বলবো যে আমি ছিলাম ডাইরেক্টর মিলিটারি অপারেশন, যার কাজ ছিল বাংলাদেশ সেনাবাহিনীর যত রকম অপারেশন আছে সেটাকে পরিকল্পনা করা এবং এটাকে সে সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা করা। এটাই ছিল তো আমার দায়িত্ব। সেই সময় যে অপারেশন রিস্টোর অর্ডার নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই অপারেশনটা কি আপনি, সেটির দায়িত্ব কি আপনি ছিলেন? রিস্টোর অর্ডারের আগে আরো একটা ব্যাপার ছিল, সেটা আমি বলি আপনার। সেনাবাহিনীতে আদেশ সাধারণত লিখিত দেওয়া হয়, যেটা একেবারে বিস্তারিত আদেশ থাকে। সেনাবাহিনীতে আদেশ দেওয়ার আরেকটা ফর্ম আছে, সেটার নাম হলো ফ্র্যাগমেন্টেশন অর্ডার। অর্থাৎ যখন আমাদের হাতে যখন সময় খুব কম থাকে, তখন আমরা কুইক 1 পৃষ্ঠার ভিতরে একটা আদেশ দিয়ে থাকি, এবং এটা সাধারণত হয় ওয়্যারলেস মেসেজ, যেটা পাঠানো হয়ে থাকে। এবং এই আদেশটা দিয়েই কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ডের খবর প্রথমে যখন আমরা পাই, 25শে ফেব্রুয়ারি 9:30টার সময় আমাদের সেনাবাহিনীর সদর দপ্তরে তখন একটা মিটিং চলছিল। সেই মিটিং এর ছিল এটা, এই মিটিংটার নাম হলো জিএসপিসি মিটিং। অর্থাৎ এখানে সেনাবাহিনীর অস্ত্রপাতি কেনার জন্য বা নতুন কোনো সিস্টেম যদি আমরা ইন্ট্রোডিউস করতে চাই, তো এই বিশেষ করে এই রসদ জাতীয়, নট সাপ্লাইজ লাইক ফুড অ্যান্ড ফুয়েল, এগুলি না। এটা হলো অস্ত্রপাতি সংক্রান্ত কোনো কেনাকাটার বা এগুলি অনুমোদনের যে বিষয়টা, এটা এই মিটিংটা এখানেই হয়। এটা ছিল বছরের দ্বিতীয় মিটিং। সাধারণত এটা প্রতি মাসে একবার হয়, অথবা 2 মাস পরে হতে পারে, এটা নির্ভর করে এটা। এবং এই মিটিং এ কিন্তু এই অস্ত্র কেনা বা নতুন কেনা বা এটাকে বা নতুন পদ্ধতি চালু করা অথবা কোনোটাকে বাদ দেওয়া, এই সবকিছুই কিন্তু সিদ্ধান্ত হয় এই মিটিং এ। তো এই মিটিংটা যখন চলছিল 25শে ফেব্রুয়ারি 9টার সময় শুরু হয়েছিল, এবং এই 9:30টার দিকে আমরা জানতে পারি যে এরকম, আহ, আমরা তো আসলে তখন জানতে পারিনি। হঠাৎ দেখলাম যে সেনা সেনাপ্রধানের যে সামরিক সচিব, উনি এসে সেনাপ্রধানকে কিছু একটা কানে কানে বললেন। এরপরে উনি ওখান থেকে উঠে চলে গেলেন।
জেনারেল শাকিল কথা বলতে চাচ্ছিলেন, এটাই হলো আসল ব্যাপার। তো উনি উঠে চলে গেলেন এবং সাথে সাথে উনি সিজিএস কে বললেন যে আসতে। তো সিজিএস যখন জেনারেল সিনা ইবনে জামালি উনি যখন উঠে যাচ্ছিলেন তখন উনি আমাকেও ইশারা করলেন এবং যেতে যেতে আমরা রাস্তায় মানে মিটিং রুম থেকে সেনাপ্রধানের অফিস পর্যন্ত যেতে খুব সম্ভবত 2 থেকে 2.5 মিনিট লাগে। এর মধ্যেই কিন্তু আমার কাছে ফোন আসা শুরু করেছে যে এরকম বিডিআর সদর দপ্তরে কোনো একটা ঝামেলা হচ্ছে এবং তারা এটাকে তারাও ঠিক বুঝতে পারছে না, এক ধরনের বিদ্রোহ বা সৈনিকরা বিশৃঙ্খলা এবং এই ধরনের মেসেজটা। আমার যে প্রতিপক্ষ বিডিআরে উনি ছিলেন শহীদ কর্নেল উনি আনিসুজ্জামান, উনি ছিলেন বিডিআর এর অপারেশন এবং পরিচালক প্রশিক্ষণ, ওনারা দুটো মিলে একটা দায়িত্ব পালন করেন। উনি আমাকে ফোন করে বললেন যে এরকম আমাদের এখানে সৈনিকরা গন্ডগোল করছে এবং আমরা সবাই নিরস্ত্র, কিন্তু কিছু আর্মড সোলজার এসে তারা ইনডিসিপ্লিন অ্যাকশন করছে এবং আমার মনে হয় যদি এরকম বড় কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের হেল্প লাগবে। সুতরাং তাড়াতাড়ি তুমি আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদেরকে এখান থেকে উদ্ধারের জন্য ব্যবস্থা করো। তো এই ব্যাপারটা মানে প্রথমে এটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না, কিন্তু জেনারেল শাকিল যখন সেনাপ্রধানকে এটা বলার পরপরই উনি সেনাপ্রধান কি করলেন, উনি সাথে সাথেই এই 46 পদাতিক ব্রিগেডের যে কমান্ডার ব্রিগেডের হাকিম তাকে উনি ফোন করলেন। ওনারা ফোনে দুজনে সেল ফোনে কথা বলছেন, আমি শুনছি সেনাপ্রধান কি উত্তর দিচ্ছে এবং আমি আর যে 46 ব্রিগেডের যে কমান্ডার উনি কি বলছেন এটা কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু সেনাপ্রধানের কথা আমি শুনতে পাচ্ছি। সেনাপ্রধান যেটা বলছেন যে তুমি বিডিআর পিলখানায় হয়তো কিছু সৈনিক গন্ডগোল করছে, তুমি গিয়ে দেখো সেখানে কি হচ্ছে। এই ছিল তার মানে কথা। কিন্তু আমরা যখন ফোন আমাদের কাছে আসা শুরু করেছে বিভিন্ন লেভেল থেকে, আমাদের সহকর্মী যারা আছে সেখানে তারা ফোন করেছে, ডাইরেক্টর অপারেশন ফোন করেছে এবং আরো 2-1 জন ফোন করছে, তখন আমরা বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি এটা অত খুব একটা সাধারণ বিষয় না, এটার মধ্যে অন্য কিছু আছে। সুতরাং সাথে সাথে আমি আর অপেক্ষা না করে এবং এই যে একটা অসামরিক কথাবার্তা যে দেখো ওখানে কি হচ্ছে, এই শব্দটা আমার খুব একটা পছন্দ হয় না, কারণ আমরা সেনাবাহিনীতে এই ধরনের আদেশ দিতে অভ্যস্ত না। আমাদের আদেশ আমরা খুব স্পষ্টভাবে দিই। সাধারণত কাউকে যদি কোনো দায়িত্ব দিতে হয় তাহলে প্রথমে তার কাজটা কি, পরিস্থিতিটা উম, বর্ণনা করে তার কাজ কি হবে, যেটাকে আমরা টাস্ক বলি বা মিশন বলি, এবং সেই সাথে কাদেরকে নিয়ে তিনি এই মিশনটা অ্যাকমপ্লিশ করবেন, এটা আমরা তাহলে তাদেরকে এই বলি। দেখো সেখানে কি হচ্ছে এটার মানে কি? মানে এটা বলে কি হলো? এটা তিনি গিয়ে কি অ্যাকচুয়ালি করলেন? আমার কাছে এটা ইট ওয়াজ কমপ্লিটলি এ মেস, মানে এই ভাষাটাই ঠিক হয় নাই আর কি, এবং এইটারই কিন্তু সুযোগ নিয়েছে সবাই। তো আমরা আর কিন্তু সুযোগ দিই নাই, কারণ উনি যখন এই কথাটা বললেন, সাধারণত সিনিয়র অফিসাররা কিন্তু সবকিছু ডিটেল বলে দেন না, তারা একটা আহ, ধারণা দিয়ে দেন। আমাদের কাজ হলো এটাকে কনভার্ট ইনটু প্রপার মিলিটারি ফর্ম, যেভাবে মিলিটারিকে আদেশ দেওয়া হয় সেই আদেশে। তো আমরা কি বললাম কি যে আমরা তো এই মুহূর্তে আর কোনো ডিটেল প্ল্যানিং এ যাব না, আমরা শুধুমাত্র একটা পরিস্থিতিটা বললাম যে ওখানে আমাদের কিছু অফিসার তার দরবার হলে আটকা পড়েছে এবং সৈনিকরা সম্ভবত তাদেরকে ঘিরে ধরেছে, এরকম একটা আহ, পরিস্থিতি দিয়ে টাস্ক হলো তাদেরকে উদ্ধার করা বলে, কে কে এটাতে অংশগ্রহণ করবে এটা আমাদের বলে দিলাম। আমরা ওই মুহূর্তে অ্যাকচুয়ালি এরকম সময়টা এত কম ছিল যে এটা আমাদের জন্য জরুরি ছিল বিডিআর সদর দপ্তরে পৌঁছা, হুম। এবং আমাদের কাছে যেটুকুই আছে, ঢাকা শহরের অ্যাকচুয়ালি খুব বড় সাইজের সেনাবাহিনী রাখা হয় না নিরাপত্তার কারণে, কারণ এখানে অনেক ইতিপূর্বে অনেক দুর্ঘটনা আছে বাংলাদেশের কনটেক্সটে। সেই কারণে মানে বিভিন্ন সরকার প্রধানদের নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকা শহরে খুব বড় ধরনের ফোর্স রাখা হয় না। তো আমরা ওই দিন আবার ছিল শিখা অনির্বাণে প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবের, উনি ছিল রিড লেইং মানে উনি পুষ্পস্তবক, ওই শহীদ সব সেনাবাহিনীর সদস্যদের জন্য যে আমাদের যে স্মৃতিস্তম্ভটা আছে সেটাকে আমরা যেটা নাম হলো শিখা অনির্বাণ, এইখানে উনি একটা সশস্ত্র বাহিনীর একটা গার্ড হবে, সেই গার্ড ওখানে রিড লেইং করবে, অর্থাৎ একটা ফুলের বুকে দিবে আর কি। তো এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, যার কারণে আমি খুব তাড়াতাড়ি ফোর্সটাকে মোবিলাইজ করতে পেরেছি।
তো এই ফোর্স ছিল মিরপুর ক্যান্টনমেন্ট থেকে আসছিল তারা, হুম। কিন্তু তাদের কাছে সব ছিল স্মল আর্মস বলি, যেটা যে রাইফেল, এলএমজি বা এই এসএমজি এই ধরনের, কিন্তু এদের কোনো অ্যামুনেশন ছিল না, কারণ সাধারণত এই ধরনের অনুষ্ঠানে অ্যামুনেশন আনা হয় না। সুতরাং অ্যামুনেশন ছাড়াই এটা প্রেসিডেন্টের একটা সিরিমোনিয়াল ডিউটি, সেখানে অ্যামুনেশনের কোনো প্রয়োজন নেই। এই যখন আমরা এই ঘটনা হচ্ছে তখন সাথে সাথে প্রেসিডেন্টের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল, এবং আমরা জানালাম যে এই মুহূর্তে প্রেসিডেন্টের এখানে আসাটা নিরাপদ না। তো তারপরে প্রেসিডেন্ট তো আসা বন্ধ হয়ে গেল। এরপরে আমরা এই ফোর্সটাকেই খুব কুইকলি অর্গানাইজ করলাম, সাথে আরো 3টে ইনফেন্ট্রি পদাতিক ব্যাটালিয়ন ছিল, তাদেরকে তাদেরকে টাস্কিং করা হলো যে কে কোথায় ডিপ্লয় করবে। এই এই অর্ডারটা আমরা মানে মেসেজের মাধ্যমে আমরা ব্রিগেড হেডকোয়ার্টারে পাঠিয়ে দিই, এবং ব্রিগেড হেডকোয়ার্টারের কাজ কিন্তু তারপরে সে তার মতো করে একটা আদেশ সে তৈরি করে তার ইউনিট কমান্ডারদেরকে বলবে। এবং এই যে বিল্ড আপ অফ ফোর্স, মানে ক্যান্টনমেন্ট থেকে বিডিআর পর্যন্ত যাওয়ার যে ফোর্সটাকে যে আমরা ওখানে একত্রিত করব, এটারও একটা সিকোয়েন্স আছে। তো আমি সাধারণত এই কাজটা ওনারই করার কথা, ব্রিগেডের মানে পদাতিক ব্রিগেডের যে কমান্ডার ব্রিগেডের হাকিম তারই করার কথা, কিন্তু আমি দেখলাম যে উনি এত কম সময় আছে, সুতরাং আমি কি করলাম, আমার একটা স্টাফ দিয়ে আমি জাহাঙ্গীর গেটে একটা অফিসার রাখলাম যে শুধুমাত্র মনিটর করার জন্য যে ফোর্স কত দ্রুত ওখানে যাচ্ছে, কেউ কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা, এবং আমাদের নিজের আপডেটের জন্য। এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানতো না যে আমরা এটা মনিটর করছি, এবং এটা আমার এই অ্যাকশনটা করার মেইন উদ্দেশ্য ছিল এই ধরনের মানে হঠাৎ করে এই ধরনের একটা অপারেশন করতে গেলে অনেক সময় এই অপারেশনের সফলতা এবং বিফলের কারণে ব্লেম ব্লেম গেম শুরু হয়, কার দোষে বা কার ভুলে এটা হচ্ছে না বা ওটা হলো না, সময় মতো মানে আমি ঠিক মতো অর্ডার পাই নাই, আমি যেতে পারি নাই, আমি এই জিনিস নেই নাই, ওই জিনিস নেই নাই, এই ধরনের কমপ্লেন যেন করার সুযোগ না থাকে, এই জন্য কিন্তু আমরা এই মনিটরিংটা করেছি। এবং এটাতে আমাদের একটা সুবিধা হয়েছে, আমরা জানতে পেরেছি কি পরিমাণ ট্রুপস আমরা ডিপ্লয় করেছি এবং এদের নেতৃত্বে কারা কারা ছিল। তো এই ব্যাপারটা আহ, এটা এটা কিন্তু এই রেকর্ডটা ছিল আমার কাছে, অর্থাৎ এমও ডাইরেক্টরেটে, এবং এটা আমরা করেছিলাম পিওরলি মনিটর করার জন্য। কিন্তু আচ্ছা, একটু এইটুকু জিজ্ঞাসা করে নিই। আপনি যেহেতু হ্যাঁ, বলছিলেন মনিটরিং করবে যে যথেষ্ট মানে গতিতে কাজ করছে কিনা, যাচ্ছে কিনা, জি যথেষ্ট ছিল জি কি আসলে? যথেষ্ট গতিতে যাচ্ছিল হ্যাঁ, ফোর্স? আমি বলবো যে ওই মুহূর্তে আমরা যে পরিস্থিতি আমরা শুনছিলাম, ওই মুহূর্তে ইট ওয়াজ গুড এনাফ। কারণ আমাদের কাছে যে সমস্ত অস্ত্র ছিল, একটা ইনফেন্ট্রি ব্যাটালিয়নের যে হেভি অস্ত্র যেগুলি বলে, হুম, সেই অস্ত্রগুলি কিন্তু যথেষ্ট, ওগুলি কিন্তু বিডিআর এর কাছে নাই, ওই ধরনের অস্ত্র নাই। সুতরাং এই অস্ত্র কিন্তু যথেষ্ট, 3টা ব্যাটালিয়নের এই অস্ত্রগুলি যথেষ্ট পাওয়ারফুল, এবং এগুলির কিন্তু লাইভ অ্যামুনেশন ছিল সাথে, এবং এরা সব অ্যামুনেশন সহ, এমন না যে শুধু অস্ত্র নিয়ে গেছে, দে হ্যাড এভরিথিং টু ফাইট দি অ্যাডভার্সারি, অর্থাৎ এনিমিকে ফাইট করার জন্য। আমরা যদি বিডিআর এর ভিতরের যে ফোর্সটা, আমি তাদেরকে যদি বলি অ্যাডভার্সারি ফোর্স, হুম। তাহলে তাদেরকে মানে এলিমিনেট করার জন্য বা তাদেরকে নিরস্ত্র করার জন্য বা তাদেরকে পরাভূত করার জন্য আমাদের কাছে যথেষ্ট ছিল ওই মুহূর্তে। আচ্ছা। কারণ এটা কিন্তু এই পুরো ব্যাপারটা সামরিক অপারেশনের ব্যাপারটা হচ্ছে, ইট ইজ দি মানে ইউজ অফ ওয়েপন অ্যাট দ্য কুইকেস্ট পসিবল টাইম। আচ্ছা। আপনি কত দ্রুত আপনি সৈন্য এবং ফায়ার পাওয়ার একসাথে একটা জায়গায় আপনি একত্রিত করে আপনি এটাকে মানে ইউজ করতে পারেন, সেটার উপরে কিন্তু আপনার সাকসেস। তো যত আপনি সময় দিবেন, তত কিন্তু আপনার অ্যাডভার্সারি বা যে নাকি আপনার বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ করবে, তারও কিন্তু সে শক্তি সঞ্চয় করতে থাকে। তো আমরা সেনাবাহিনীতে এটা বলি যে আমরা এই সুযোগটা আমরা কাউকে দিতে চাই না, যে অপোনেন্টকে আমরা কম সময় দেব এবং আমরা কুইকলি তাকে আমরা নিউট্রালাইজ করবো, এটাই হলো কিন্তু অ্যাকচুয়ালি সেই ফাইটটা হলো না প্রিন্সিপাল। কেন? আপনি যেটা মানে কন্টিনিউ করছেন সেটাই বলবেন। আমি একটু প্রশ্ন করলাম যে হ্যাঁ, সব এখন ঠিকঠাক ফাইটটা কেন গতিতে ছিল হলো না কিন্তু আমি ফাইটটা আপনাকে বলি। হ্যাঁ, হ্যাঁ, ফাইটটা হলো না কেন, কারণ এখানে মানে আরেকটা অথরিটি বা কর্তৃপক্ষ পুরো ব্যাপারটাকে আমাদের নলেজের বাইরেই ওভারটেক করে ফেলেছে। এবং এটার মধ্যে আমরা যখন এত দ্রুত এই সমস্ত করছি, ফর্মালিটিস গুলি করছি, এবং এগুলি কিন্তু এমন না যে এগুলি কিন্তু আমার নিজের ইচ্ছে হচ্ছে, এগুলি আমরা করার পরপরই কিন্তু আমরা ইমিডিয়েটলি এগুলি আবার কিন্তু অনুমোদন নিয়ে নিচ্ছি। যেমন আমার বস ছিলেন সিজিএস, আমি তার কাছ থেকে কিন্তু এটা অনুমোদন নিচ্ছি, আমরা এই করছি, এবং
জেনারেলি এগুলি এত এত কঠিন কাজ না। এই ধরনের একটা অপারেশন অর্ডার তৈরি করা বা ডিপ্লয় করা ইটস নট দ্যাট ডিফিকাল্ট একটা জব, এবং এটা আমরা অভ্যস্ত এই সমস্ত কাজ করে। তো এটা এটা হওয়ার পরে আমরা দেখলাম যে হঠাৎ করে আমার স্টাফ একজন বলল যে স্যার এই বিডিআর তো স্যার এমপিরা দেখি ফ্ল্যাগ নিয়ে তারা তো গেটের দিকে গেটের কাছে চলে গেছে। আমরা তো চিন্তা করলাম যে এমপিদের তো আমরা তো এমপিদেরকে ওখানে এক্সপেক্টই করছি না। এবং টিভিতে দেখলাম যে এরকম মুন্নি সাহার কাভারেজ হচ্ছে, এবং সে বিডিআর এর সব বঞ্চনার কাহিনী সে আমাদেরকে সে কাল্পনিক কাহিনীগুলি তুলে ধরছে, এবং এবং সে চেষ্টা করছে বলার জন্য যে বিডিআর এর সৈনিকরা খুব মানে ক্ষুব্ধ, এবং তাদের প্রতি অবিচার অন্যায় করা হচ্ছে দীর্ঘদিন থেকে, এবং যার কারণে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর যে সামারি ডিসপোজাল বলে একটা ব্যাপার আছে, যে সেনাবাহিনী বা এই ধরনের ডিসিপ্লিন বাহিনীতে কিন্তু অপরাধ করলে সাথে সাথে বিচার, একটা সংক্ষিপ্ত বিচারের একটা ব্যবস্থা আছে, যেন এই অপরাধগুলি আর না ঘটে। এবং এগুলি কিন্তু খুবই আমি বলবো এটা ব্রিটিশ পিরিয়ড থেকে এটা চলে আসছে, এবং আমরা তাদের কাছ থেকে এটা ইনহেরিট করেছি। ইন্ডিয়ান আর্মিতে আছে, পাকিস্তান আর্মিতে আছে, আমাদের আর্মিতে হচ্ছে এই ধরনের সাবকন্টিনেন্টের, এবং এর বিভিন্ন দেশের আর্মিতেই আছে সামারি সামারি ডিসপোজালের ব্যাপারটা, যে কেউ অপরাধ করলে, একটা সৈনিক যদি অপরাধ করে বা একটা এনসিও যদি অপরাধ করে, এবং এগুলি সব সাজা খুব খুব ছোট ধরনের সাজা, যেন এটা মেইনলি হলে এটা কুইক করা হয়, এবং অ্যাট দ্য সেম টাইম এটা যেন এটা নতুন করে আবার না হয়, রিকারেন্সটা বন্ধ করার জন্য। তো বিডিআরও কিন্তু এই ধরনের অনেক ডিসিপ্লিনের এগেনস্টে, সে ফর এক্সাম্পল করাপশন বা পিলফ্রেজ বা সে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, তারপর ব্রাইবারি, এই ধরনের কেস যেহেতু তারা পাবলিকের সাথে, কিন্তু এই এই প্রবলেমগুলি কিন্তু সেনাবাহিনীতে নাই। এই যে ব্রাইবারির ব্যাপার ট্যাপারগুলি কারণ ওইখানে পাবলিক এবং মিলিটারির মধ্যে কোনো কন্ট্যাক্ট পয়েন্ট নাই, ট্রানজেকশন পয়েন্ট নাই, কিন্তু বিডিআর আছে। যেমন তারা বর্ডারে বিভিন্ন জায়গায় ডিউটি করে, সেখানে তাদের সিকিউরিটি ব্যাপার আছে, সিকিউরিটি দিতে হয়, বর্ডার গার্ড করতে হয়, এবং ওইখানে সমস্ত স্মাগলিং হয়। প্রজেক্টের সাথে এখন জড়িত থাকে, মানে এখন না, মানে জড়িত এটা এখনকার ব্যাপারটা আলাদা, প্রজেক্ট ইজ টোটালি ডিফারেন্ট। এবং প্রজেক্ট কিন্তু এই যে যে মিলিটারি সেখানে ফোর্সের কথা আমরা বলছি, হ্যাঁ, না যে মিলিটারি ফোর্সের কথা আমরা বলছি, এই যে ইনফেন্ট্রি, যারা নাকি বেসিক্যালি যুদ্ধ করার জন্যই কাজ, তাদের কাজই হলো টু গেট ক্লোজ টু দ্য এনিমি অ্যান্ড ফাইট, আর বাকিরা কিন্তু তাকে হেল্প করে। তো এই যে ফাইটিং এলিমেন্টস যারা, তাদের সাথে কিন্তু প্রজেক্ট ইজ নট ইনভলভ, দে আর নট আউট, দে আর নট উইদিন দ্য প্রজেক্ট। আচ্ছা, সুতরাং সেই এদের ওই জায়গায় আমাদের আমার হ্যাঁ এটাই হলো আসল কথা। তো বিডিআর এর যে এই ধরনের অসন্তোষ যে হবে, একটা যে কেউ অপরাধ করলে তার অপরাধের যদি সাজা হয়, সে তো আর খুশি হবে না। কারণ সাজা হওয়ার পরে যদি তার চাকরিচ্যুত হয় বা তার যদি 2-4 মাস জেল হয়, তাহলে তো হি উইল নেভার বি হ্যাপি। তো এই ধরনের কেস কিন্তু ইজ ভেরি নর্মাল ইন দ্য মিলিটারি, এবং ইট ইজ নট অ্যাকচুয়ালি দ্য রিজন ফর হুইচ এ সোলজার রিভোল্টস। সো এই রিভোল্টের ব্যাপারটা আহ, এটা কিন্তু অনেকদিন ধরে আমাদের কাছে পরে মনে হয়েছে, পরে আমরা যখন খোঁজ পেয়েছি যে এই বিষয়টা নিয়ে বিডিআর এর সৈনিকরা, যেহেতু তাদের মেইন পয়েন্ট ছিল তার ওভারওয়ার্ক ছিল, কারণ ডাল ভাত কর্মসূচির সময় সাধারণ মানুষকে ডাল এবং মানে চাল ডাল তেল, এই যে এসেনশিয়াল কমোডিটি, এটা পৌঁছানোর জন্য বিডিআর এর সৈনিকদেরকে অনেক 8 ঘন্টা ডিউটিতে তারা ছিল না, তারা হয়তো দেখা যাচ্ছে অনেকে 16 ঘন্টা ডিউটি করছে, অন্তত 20 ঘন্টা। তো এই যে একটা টায়ারিং জব, এটার এগেনস্টে তাদের তো বেতন হলো নর্মাল বেতন, আর হয়তো অল্প কিছু ভাতা। তো এটা হয়তো বা দে আর নট ভেরি হ্যাপি, হয়তো এটা তাদের একটা, আমরা এই ধরনের যদি কারো কোনো তারা যদি কেউ যদি ক্ষুব্ধ হয়ে থাকে যে তাদেরকে এনাফ মানে অ্যালাউন্স বা পকেট অ্যালাউন্স দেওয়া হচ্ছে না, তাহলে কিন্তু এই ব্যাপারটা সেনাবাহিনী বিডিআর সব জায়গায় কিন্তু সিস্টেম আছে, যে আপনার যদি এরকম কিছু বলার থাকে আপনি বলবেন, এটা আমরা হায়ার হেডকোয়ার্টারে যাব, তাদের সঙ্গে নেগোশিয়েট করব, দরকার হলে আমরা কিছু ইমপ্রুভ করে নিয়ে আসতে পারি। এটা কিন্তু একটা খুব কঠিন, খুব নেই দেখাচ্ছে যে বিডিআররা খুব ক্ষুব্ধ, এবং তারা সৈনিকরা এই ধরনের তারাই তাদের ডিজির কাছে, ডিজির দরবারে এই দাবি তুলেছে। এবং এইটা নিয়ে কিন্তু ডিজি এর আগে কথা বলেছে তাদের সাথে, আমরা পরে জেনেছি যে ডিজি এর আগে নিয়ে এইটা নিয়ে যে বিভিন্ন ইউনিটের থেকে, সাধারণত ডিজির দরবারে বিভিন্ন ইউনিট থেকে কারো কোনো যদি প্রস্তাব থাকে, তাহলে প্রস্তাব চাওয়া হয়, সেই প্রস্তাবের উপরে আলোচনা হয়, হওয়ার পরে তারপরে ডিজি এই প্রস্তাবের ব্যাপারে তার যে মন্তব্য বা তার যে করণীয়, সেটা সৈনিকদেরকে বলে। এটা একটা ফর্মালি এই জিনিসে জানানো হয়, এটাই ব্যাপার। কিন্তু এটা যে একটা বিদ্রোহের আকারে রূপ নেবে, এটা অবিশ্বাস্য ছিল। কিন্তু সমস্যা ছিল যে এই বিদ্রোহ
অন্য কেউ জানার আগে কিভাবে দুইজন মানে মেম্বার অফ পার্লামেন্ট জানলো, দ্যাট ইজ এ ভেরি সারপ্রাইজিং থিং, বিকজ বিদ্রোহ হচ্ছে ভিতরে। আমরা জানছি, আই এম শিওর ও ভিতরের কোনো অফিসার কোনো এমপি কে বলে নাই যে আমরা বিদ্রোহের মধ্যে পড়ছি, আপনি আসেন আমাদেরকে হেল্প করেন। কিন্তু তারা এর মধ্যে সেনা প্রধানের সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর কথাবার্তা এগুলো হচ্ছিল না? মানে হ্যাঁ এভাবে কি হচ্ছিল, তো এভাবে কি সবই জানতে হচ্ছিল। পারেন না মানে এমপিরা? কারণ আমি না, তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদের একটা ভাষ্য দেখছিলাম। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বেশ ২৮ মিনিটের মতো লম্বা একটা বক্তব্য তিনি দিয়েছেন যে তখন কি হয়েছিল সে বিষয়ে। তিনি বলছিলেন যে তার সাথে তখন তৎকালীন প্রধানমন্ত্রীর কথা হচ্ছিল, তাকে ডেকেও নেওয়া হয়েছিল। এই হ্যাঁ, বিষয়গুলো। এটা তো পরের ব্যাপার, আমি আপনাকে বলি। আচ্ছা। প্রধানমন্ত্রী, আমি তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মিলিটারি ফোর্স তাদের কিন্তু, উই আর ড্রিভেন বাই আওয়ার ল, মেম্বার কি বলে, ম্যানুয়াল অফ বাংলাদেশ আর্মি ল, হুম, এমবিএল যেটাকে বলে। সেখানে কিন্তু এমবিএমএল এর 25 নাম্বার ধারায় আমরা, উই আর এম্পাওয়ার্ড টু টেক অ্যাকশন এগেইনস্ট এনি আনআর্মড অর আর্মড সিভিলিয়ান। আনআর্মড বা যদি কেউ থ্রেটে, তার জীবন যদি হুমকির সম্মুখীন হয়, কিন্তু তাকে কিন্তু, আমাদের কিন্তু এটার জন্য কোনো অর্ডার প্রয়োজন নাই। আমরা কিন্তু এই ধারার অধীনেই কিন্তু আমরা আমি মানে যে থ্রেট, তার থ্রেটের এগেনস্টে আমি কিন্তু আই ক্যান টেক অ্যাকশন টু সেভ হিম। তো এটার জন্য কিন্তু কারো যদি আমি কারো ওই আহ, জীবনের, তার জীবনের হুমকি এইটা জেনে যদি আমি কারো পারমিশনের জন্য অপেক্ষা করতাম, তো আমি তো তাকে জীবনেও বাঁচাতে পারবো না। সুতরাং এই জন্যই এই জন্যই আমাদেরকে দেখেন, আমরা যখন যে কোনো সৈনিক, আর্মড সোলজার যখন ইউনিটে জয়েন করে, তার প্রথম কাজটা হলো সে গিয়ে প্রথমে তার অস্ত্রটা সে তার নামে বরাদ্দ নেয়, এবং এই বরাদ্দ নিলেও সেই অস্ত্রটা থাকে কিন্তু অস্ত্রাগারে, কিন্তু ওই অস্ত্রটা বরাদ্দ কিন্তু সেই সোলজারের নামে, দ্যাট ইজ হিজ ফার্স্ট অ্যাকশন। এটা কেন করা হয়? বিকজ দেয়ার ক্যান বি এনি ইমার্জেন্সি অফ লাইক ওয়ার, কনফ্লিক্ট, অথবা লেটস এ লিমিটেড কনফ্লিক্ট অথবা লিমিটেড ওয়ার, যেখানে আপনাকে অস্ত্রটা খুব কুইকলি নিয়ে আপনাকে কিন্তু অ্যাকশনে যেতে হতে পারে। হুম। এই এই কাজটার জন্যই তখন যেন আমার এই অস্ত্রটা কার বা ওই অস্ত্রটা কার, এই জন্য প্রত্যেকটা সোলজার কিন্তু তার অস্ত্রের নাম্বারটা কিন্তু তার মুখস্থ থাকে। হুম। আমি জানি আমার অস্ত্রের নাম্বার কত, আমি গিয়ে ওই অস্ত্রটা, এবং অস্ত্রের গায়ে কিন্তু বড় করে লেখা আছে সেই নাম্বারটা, সেই চট করে সে পিক করতে পারে। এবং পিক করার পরে এটার দায়িত্ব হলো ওইখানকার যে এনসিও, পরে সে ঠিক করে নিবে যে তার অস্ত্রটা অমুককে ইস্যু করা হয়েছে। এবং শুধু অস্ত্র না, এর সাথে গোলা বারুদও সে পাবার কথা কোনো অ্যাকশনে যাওয়ার আগে। সুতরাং এই, এটা একটা সেট ড্রিল, এটার মধ্যে কোনো রকম সন্দেহ কারো নাই। সুতরাং যখনই আমি কোনো অ্যাকশনে যাব, সেটা অপারেশনাল হোক আর নন অপারেশনাল হোক, প্রত্যেকটা সোলজার কিন্তু উইল ক্যারি দ্য ওয়েপন অ্যান্ড হি উইল ক্যারি দ্য ফার্স্ট লাইন অ্যামুনিশন। এই পলিসিটা আছে, এই যে নীতিমালা, এটা কিন্তু পরিষ্কার। তো এই ব্যাপারে সেনাবাহিনীর যে ফোর্সটা পাঠানো হয়েছিল, ইট ওয়াজ সেলফ কন্টেন্ট। এদের হাতে যা ছিল, অস্ত্র সরঞ্জাম, গোলা বারুদ যথেষ্ট ছিল বিডিআর বিদ্রোহকে, বা যদি বিদ্রোহ হয়েই থাকে সেটাকে দমন করা বা সেটাকে নিরস্ত্র করা। এবং যখন একটা সোলজার, আমি যদি একটা অপারেশনে যাই এবং আমি যদি একটা মানে আমার প্রতি যদি গুলি ছোড়া হয়, আমার কিন্তু কোনো অর্ডার দরকার নাই। ইট ইজ মাই সোল ডিউটি টু রেসপন্ড টু দ্যাট ফায়ার। তো সুতরাং এখানে প্রধানমন্ত্রীর আদেশের অপেক্ষা, বরং প্রধানমন্ত্রী যদি বলে যে না এটা যাওয়া যাবে না, দ্যাট ইজ ডাউটফুল। বিকজ একটা প্রধানমন্ত্রীর কাজ কিন্তু প্রত্যেকটা মানুষের জানমাল রক্ষা করা। তার যদি, আমি বলবো যে একটা সিম্বলিক রেসপন্সিবিলিটি হয়ে থাকে, তো জানমাল রক্ষা করবে কিভাবে? যার যান হুমকির সম্মুখীন, তাকে যদি আমার রক্ষা করতে হয়, তাহলে তো তাকে দমন করতে হবে, না হলে তো আমি তাকে রক্ষা করতে পারবো না। সো সেটা কিন্তু যেই এই হোক না কেন। আদেশ ছাড়াই তো আপনিও বলছিলেন যে আদেশ ছাড়াই তো স্বয়ংক্রিয়ভাবেই বা সেনাবাহিনীর সিদ্ধান্তেই সেই 46 পদাতিক হ্যাঁ, চলে গেছে, গেল। কিন্তু হ্যাঁ। সেনাবাহিনী যাওয়ার পর থেকেই সেনাবাহিনীকে এক ধরনের, যারা ফিল্ডে ছিল, যাদেরকে অপারেশনের জন্য পাঠানো হয়েছিল, তারা এক ধরনের, তাদেরকে ডিসকারেজ করা হচ্ছিল। দ্যাট ইজ ভেরি ডাউটফুল। এটা কেন করা হচ্ছিল, এবং এইটার দায়িত্ব ছিল, এই যারা ডিসকারেজ করা হচ্ছিল, এটা যদি সেনাবাহিনী প্রধান জেনে থাকে, তাহলে ডিসকারেজ এটা কে তার দায়িত্ব করছিলেন? ছিল। ওই যে এমপিরা গিয়ে বলছে না আপনারা যাবেন না, আগে আমরা যাচ্ছি, কথা বলছি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো এখন মনে করেন যে মির্জা আজম আর হচ্ছে যে ওই জাহাঙ্গীর কবির নানক, তাদেরকে তো সবাই চেনে।
যে ওনারা মেম্বার অফ পার্লামেন্ট, আর আওয়ামী লীগ সরকার মাত্র আসছে ক্ষমতায়, এবং তারা মানে কোনো কিছু জানার আগে, আমরা কোনো কিছু জানার আগে সেনাবাহিনী প্রধান তো পরে গেছে, মির্জা আজম সাহেব তো প্রথমেই আমাদের সেনাবাহিনীও পৌঁছেছে, মির্জা আজম সাহেবও পৌঁছে গেছে। এটাই খুব সারপ্রাইজিং। প্রধানমন্ত্রীকে কে জানাবে? প্রধানমন্ত্রীকে তো জানাবে প্রধানমন্ত্রীর স্টাফরা। হ্যাঁ, আমি ধরে নিলাম যে জেনারেল শাকিল জানিয়েছে, তো জেনারেল শাকিল জানাইলে প্রধানমন্ত্রীর কাজ তো মির্জা আজমকে পাঠায় নেগোশিয়েট করে না। তো মির্জা আজম তো আর অস্ত্র ক্যারি করছে না, আর সে কি নেগোশিয়েট করবে? সে তো একটা সিভিলিয়ান মানুষ, সে কি একটা অস্ত্রের মোকাবেলা করতে পারবে? মির্জা আজমকে যদি মেরে দিত ওইখানে দুইটা সৈনিক, তাহলে কি হতো? ওনারা কি কনফিডেন্সে গেল যে তাদেরকে মারবে না? যেখানে কোনো মানুষই যাওয়ার সাহস পাচ্ছে না, সেখানে মির্জা আজম সাহেব এবং জাহাঙ্গীর কবির সাহেব, নানক, ওনাদেরকে কি কনফিডেন্সে তারা, যে বিডিআর এর কয়জন সৈনিক তাকে চেনার কথা? আমরা তো ধরেন পলিটিক্সের খোঁজ রাখি, সে চাকরি থাকতেও রাখি, সবাই রাখে, কিন্তু সৈনিকরা তো আর এত নলেজেবল হওয়ার কথা না। খুব আনইউজুয়াল যে বাংলাদেশের কোন সৈনিক আপনি বলতে পারবেন না যে 300 এমপি কে চিনবে, কিন্তু আপনি অনেক অফিসার পাবেন তারা হয়তো 200 থেকে 250 এমপি কে চিনে ফেলবে, তারা নাম বলে, হ্যাঁ আমি জানি ওই এলাকার মানুষ। তো তাদের বিকজ তাদের ইন্টারাকশনটাই ওই লেভেলে। কিন্তু একটা সৈনিক এইখানে যদি দুইটা এমপি কে মেরে, তারা যদি একটা ধরেন এমপি মাল বিডিআর সৈনিকরা তাহলে মারল, কি তারা এটা আপনি দাবি করতে পারে যে তারা ঝুঁকি নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা সমঝোতা করতে গেছে? না, আমি এটাকে ইন্টারপ্রেট করবো ওইভাবে না, নিজের ঝুঁকি। কারণ সে তো জানেই না অ্যাকচুয়ালি কোথায় ঝামেলাটা তো অনেক পিছনে। সে তো বিডিআর এর সামনের গেটে গিয়ে কার সাথে নেগোশিয়েট করবে? বিডিআর এর একটা বিদ্রোহ হলে সে বিদ্রোহ কমান্ডারের সাথে করবে, তাই না? মানে তো কমান্ডার তো ওখানে ছিলই না, মানে তো ছিল সৈনিক, বিডিআর এর অস্ত্রধারী সৈনিক। তাদের সাথে কি সৈনিকদের সাথে আপনি কি সবার সৈনিকদের কি সাথে নেগোসিয়েশন, যে তোমাদের যা যা বিদ্রোহের কারণ বা অসন্তোষের কারণ সেগুলো সলভ করা হবে, এটা কি বললে মানে আমার এটা কি reasonable? এটা দিস ইজ নট দি আর্ট অফ নেগোসিয়েশন। এটা যদি করে থাকে তাহলে শোনো বালখিল্যতা, এবং একটা হলো তার বালখিল্যতা, আর 2 নম্বর হলো উনি ওভার কনফিডেন্স ছিলেন, বিকজ হি নোজ হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড। এটা অনেক আগেই জানে। এটা হলো একটা। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা তো জানতে পারি নাই বিডিআর এর ডিজি কে মারা হয়েছে কিনা, কিন্তু ভারতীয় আমাদের বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল জানতে পারে নাই, কিন্তু এনডিটিভি জেনে গেছে যে শাকিল সাহেবকে মারা হয়ে গেছে। কিভাবে সম্ভব? তো এটা এসবই অ্যাকচুয়ালি প্রমাণ করে যে এই বিদ্রোহটা ছিল একটা অ্যালিবাই, হ্যাঁ, কিন্তু একটা এটাও তো আবার কাভার। দেখি, মানে এটা জাস্ট আমি মানে বলছি যে এই কারণে যে এরকম ঘটনা তো ঘটে যে বাংলাদেশের গণমাধ্যমে আসে না, ভারতীয় গণমাধ্যম থেকে আমরা জানি এই এয়ারফোর্স বাংলাদেশে আসছে, এই অপারেশন চালানো হচ্ছে, বা এখানে মানে বাংলাদেশের গণমাধ্যমে অনেক কিছুই আসে না, যেগুলো আসলে বাট দোজ আর নট কারেক্ট। অপারেশন চালানোর ব্যাপারটা এগুলি কারেক্ট না, কাজে এটা তার স্পেকুলেশন, দে আর নট কারেক্ট। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে যদি আমাদের কিছু জানাইতে হয়, তাহলে তো তাদের প্রত্যেকটা ফোর্সেরই তো মানে পিআর আছে, পাবলিক রিলেশন অফিসার আছে, তারা তারা জানে যে কতটুকু আমরা জানাতে পারি বা কতটুকু জানাতে হবে। এখানে অন্য কারো বক্তব্য এটাকে বিশ্বাস করার তো কোনো কারণ নেই। কারণ আর বেশিরভাগ সময় হয় কি, এটা অবশ্য একটা কারণ আছে, আমি একটা বলি আপনাকে, সেটা হলো যখন আপনি কোনো খবর দিবেন না, বাট মানুষ এটা জানতে চাইবে, যখন আপনি খবর দিবেন না তখন কিন্তু খবর কুক করা হবে। দিস উইল বি কুকড অ্যান্ড ইট উইল বি সাপ্লাইড। এখন এটা হবে, দেখা যাবে 20% কারেক্ট, 80% রং, অথবা 30% কারেক্ট, 37। বাট সাধারণ মানুষ, যাদের সবারই তো এই সমস্ত ব্যাপারে আগ্রহ থাকে না, হয়তো কিছু লোকের আগ্রহ আছে, এবং তারা ওই সংবাদটাকেই তারা ধরেন আবার এটাকে নতুন করে প্রচার করছে বিভিন্ন জায়গায়, এটা ভুল সংবাদই প্রচারিত হচ্ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে মানে জেনারেল শাকিল সাহেব যে মারা হয়েছে, এটা তো আমরা পরে জানতে পেরেছি যে জেনারেল শাকিল সাহেব ছিল সম্ভবত সেকেন্ড মানে ক্যাজুয়ালিটি। ফার্স্ট ক্যাজুয়ালিটি ছিল অন্য একটা অফিসার, লেফটেন্যান্ট কর্নেল কায়সার, যিনি বাইরের থেকে একটা গুলি এসে তাকে লেগে মারা গেছেন। আর সেকেন্ড ক্যাজুয়ালিটিটা ছিল শাকিল সাহেব, তাকেই প্রথমে মানে মারা হয়েছে আর কি, ডেলিবারেটলি। আচ্ছা, তাহলে যদিও এই তদন্ত কমিশনের প্রতিবেদনে আসছে, তারপরে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ভারতীয় গণমাধ্যম এটি জানালো, এই তদন্ত কমিশনের
বলা হচ্ছে, প্রতিবেদনে বলা হচ্ছে 921 জনের মতো ভারতীয় ব্যক্তি, তারা আসলে ভারতীয় নাগরিক, তারা এসে ঢুকেছিল বা তারা ছিল বাংলাদেশে এই সময়। বা ভারত কি চেয়েছিল? সেই 921 জনকে কিভাবে ঢোকানো হয়েছিল? আ মানে এবং ভিতরে স অস্ত্র-শস্ত্র সেগুলো কিভাবে গিয়েছিল? একটু যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে ওই সময় বিডিআর সপ্তাহ চলছিল এবং বাংলাদেশের বিডিআর সপ্তাহতে সপ্তাহ উপলক্ষে আহ, ভারত থেকে তারা কিছু উপঢৌকন এনেছিল। এই উপঢৌকন নিয়ে যারা আসছে ধরা হয় যে, বা ধারণা করা হচ্ছে তারাই ছিল এই উপঢৌকনের নামে আহ, আসছে ঠিকই, হয়তো অস্ত্রপাতি অন্যভাবে তারা পেয়েছে। নট দ্যাট এই 921 জনকেই যে অস্ত্র থাকতে হবে তা কিন্তু না। বিকজ আপনি বিডিআর এর ভিতরে যেহেতু আহ, একটা কথা হচ্ছে যে ওখানে কিন্তু বিডিআর যারা বিদ্রোহ করেছে তাদের কিন্তু একটা একটা গ্রুপ ছিল, তারা মুখে গামছা টামছা বেঁধেছিল। প্রশ্ন হচ্ছে, সে তার এই ডিমান্ডটা যদি লেজিটিমেট হয় তাহলে সে গামছা বাঁধবে কেন? গামছা বাঁধার কথা না তো। যেন তার মানে পরবর্তীতে তাকে কার শনাক্ত করে ব্যবস্থা না নেওয়া হয় তার বিরুদ্ধে। না ব্যবস্থা প্রথম কথা হচ্ছে তাহলে তার তার মানে কি শুরুতেই কি উদ্দেশ্যই ছিল কিল করা? ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? আমাদের সৈনিকদের তো তারা তো রাগ করে বা তারা তাদের অভিযোগ জানায়, এটার জন্য তারা মুখ ঢাকে না। এবং বিডিআর সোলজাররা কিন্তু, আমি শুনেছি, আমি অবশ্য বিডিআর এ কখনো চাকরি করি নাই, আমি শুনেছি বিডিআর অফিসার যারা, তারা বিশ্বাসই করতে পারে না যে বিডিআর এর সৈনিক এই কাজটা করতে পারে। তারা বলে অসম্ভব, কারণ বিডিআর এর সৈনিকরা সেনাবাহিনীর সৈনিকের থেকেও তারা বেশি লয়াল এবং বেশি ডিসিপ্লিন। এটা তাদের বক্তব্য, আমার বক্তব্য না। আমি জাস্ট আমার বন্ধু বান্ধব, আমার সহকর্মী যারা বিডিআর এ ছিল, যারা দীর্ঘদিন বিভিন্ন সময় বিডিআর চাকরি করেছে, তারা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। এজন্য কি মানে এটারই একটা যুক্তি কি এরকম হতে পারে? এজন্যই তারা বেশি লয়াল, বেশি ডিসিপ্লিন, ফলে তাদের যে অ্যাগ্রেশন, যখন তারা ক্ষুব্ধ হলো, বেশি তারা অ্যাগ্রেসিভ হয়ে উঠলো। না, 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 এটা অ্যাকচুয়ালি ক্ষুব্ধ হওয়ার ব্যাপারটা, প্রথম কথা হলো যারা লয়াল হয়, আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমরা কিন্তু আমাদের সৈনিকদেরকে ট্রেনিং দেওয়ার সময় কিন্তু আমরা খুব টাফ ট্রেনিং দিই, নিজেরাও ইনভলভ থাকি, সৈনিকদেরকেও টাফ করি। এবং এই টাফ ট্রেনিং কোনো লোকই কিন্তু পছন্দ করবে না, হুম। সেই অফিসার হোক আর সৈনিক হোক, যেই হোক। বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে, এই ট্রেনিং এর জন্য কিন্তু কোনো সৈনিক, কোনো অফিসার, দে ডোন্ট টেক রিভেঞ্জ অন দেয়ার বসেস। ইট ইজ নট ইন দ্য মিলিটারি কালচার। কারণ মিলিটারি কালচারের ব্যাপারটা গড়েই ওঠে খুব শুরু থেকেই এভাবেই, এবং এটা বিডিআরও আছে, আর্মিতেও আছে। বিডিআর এর সোলজার এবং আর্মির সোলজার যে ট্রেনিং, তাহলে কি আপনি যেটা, মনে করেন যে তারা বিডিআর সদস্য ছিলেন না, যারা আসলে হত্যাকাণ্ডে না, ছিলেন? আমি 200% শিওর দ্যাট দে ওয়ার নট বিডিআর সোলজার্স। এবং বিডিআর সোলজাররা, আমরা তো পরে, আমি কিন্তু আবার এই ঘটনার পরে কিন্তু আমি দীর্ঘদিন বিডিআর সোলজার যারা নাকি অপরাধী হিসেবে যাদেরকে ধরা হয়েছিল, আমি কিন্তু তাদেরকে তাদের গার্ডের দায়িত্ব ছিল আমাদের, কারণ জেলখানায় এদেরকে নেওয়া যাচ্ছিল না। তো আমরা প্রত্যেকটা ইউনিটকেই আমরা একটা জেলখানা বানিয়েছিলাম বিভিন্ন রকম বারবেড ওয়্যাট ওয়্যাট দিয়ে, কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। মানে বেসিক্যালি প্রোটেক্টিভ ক্যাম্প, কনসেন্ট্রেশন বলবো না, প্রোটেক্টিভ ক্যাম্প। তারা লাইনেই থাকতো, কিন্তু তারা ওই এরিয়ার বাইরে যেতে পারতো না। এবং আমরা সার্চ লাইট দিয়ে দিয়ে সব সময় তাদেরকে গার্ডে রাখতাম। এটা যদি বিডিআর সোলজাররা যদি সবাই যদি বিদ্রোহের মধ্যে থাকতো, তাহলে এই সমস্ত সোলজারকে এইভাবে কন্ট্রোল করা সম্ভব ছিল না। সুতরাং আমি বলবো যে বিডিআর এর, আমি 95% সোলজার ওয়ার নট ইনভলভ ইন এনিথিং। যদি থেকে থাকে ওই 5%, এবং আমরা পরে খোঁজ পেয়েছি এই 5%-এর ভিতরে অনেকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, তারা এসে তাদের পুরনো ইউনিফর্ম পরে এসে এদের সাথে যোগ দিয়েছিল এবং তারা এই কাজগুলি করেছে। কারণ একটা যদি ডিসস্যাটিসফাইড মাইন্ড যদি বাইরে থাকে, এই এই সমস্ত সুযোগ তারা নেবে এরকম তাদের প্রতিশোধগুলি নেওয়ার জন্য। বাট সার্ভিং সোলজার, ইট ইজ ইম্পসিবল। তাহলে কারা? হত্যাকারী তাহলে আপনার বিশ্লেষণে কারা ছিল? আমার বিশ্লেষণে ওই যে একটা হলো যে ডিসস্যাটিসফাইড মাইন্ড যারা ছিল ওটা তো সোলজার। 5% বিডিআর। আর সেকেন্ড হচ্ছে আপনার তো 57 জন অফিসারকে কিল করার জন্য তো ইউ ডোন্ট নিড মানে 5000 সোলজার, হুম। ইউ অনলি নিড ফিউ হান্ড্রেড, অর ইউ মেবি অনলি ডজন ইজ গুড এনাফ। কারণ অফিসাররা তো আনআর্মড, তাদেরকে তো হাত টাত বেঁধে তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছে, তাদেরকে পিটানো হয়েছে,
এবং এইগুলি কিন্তু অনেক অফিসার আছে যারা আহ, কোনোভাবেই তারা মিসবিহেভ করার কোনো সুযোগ নাই তাদের, এবং দে আর ভেরি ভেরি মানে ওয়েল বিহেভড অফিসার। এবং অফিসার অ্যাকচুয়ালি যখন সে এই ধরনের দায়িত্বে থাকে, এরা কিন্তু দে ডোন্ট বিহেভ লাইক এনসিওস। ইট ইজ নট, দ্যাট ওয়াজ নট এ নর্মাল লাইফ, ইজ নট এ ট্রেনিং লাইফ, ইট ইজ এ ইজি লাইফ। তো এইখানে সে অফিসারদের উপরে এত মানে আমি বলবো ক্ষুব্ধ হয়ে বা তাদের উপরে জি। চড়াও হওয়ার তাহলে কোনো মানে কারণ ওই নেই। প্রশ্নটা তাহলে হচ্ছে আপনি বলছেন যে তাও 5% থাকতে পারে বিডিআরদের, কিন্তু আপনি বলছেন হ্যাঁ, আর হত্যাকারীরা আর তার বিডিআরের নাকি সদস্য। এরকম হ্যাঁ, এরকম হ্যাঁ। আর আর বাকি যে অফিসারগুলিকে কিল করা হয়েছে, এদের এদের তো অনেক অফিসাররা চিনেই না, অনেক সৈনিকরা চিনেই না যে এনারা বিভিন্ন সেক্টর থেকে আসছে। যেহেতু ওটা কনফারেন্স ছিল, প্রত্যেকটা সেক্টর কমান্ডার আসছে এই কনফারেন্সে, হুম, প্রত্যেকটা সেক্টর কমান্ডার, প্রত্যেকটা ফুল কর্নেল, একটা ফুল কর্নেল হইতে সেনাবাহিনী আহ, তারা অ্যাটলিস্ট 18 থেকে 20 বছর তাদের পিছনে সরকারের ইনভেস্টমেন্ট আছে, তাকে ট্রেনিং করানো, তাকে তৈরি করা, এই ধরনের দায়িত্ব পালন করার জন্য। প্রত্যেকটা অফিসার বিদেশে প্রশিক্ষিত, প্রত্যেকটা। হুম, এবং তারা সবাই বিডিআর কিন্তু আমি বলি আপনাকে 2006 সালে বেগম খালেদা জিয়া আসার পরে, ক্ষমতায় আসার পরে একটা পলিসি চেঞ্জ হয়েছিল বিডিআর। তখন বিডিআর তারা ভালো অফিসার চাচ্ছিল, যে তারা ক্যারিয়ার যারা নাকি খুব চৌকুশ অফিসার তাদেরকে প্রয়োজন। কারণ বর্ডারে যে আমাদের যে যে স্মাগলিংটা হয়, এই স্মাগলিংটা প্রতিরোধ করার জন্য খুব পেশাগতভাবে দক্ষ এবং উৎকর্ষ যাদের আছে সেই সমস্ত অফিসার প্রয়োজন তারা চাচ্ছিল। এবং বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ছিলেন তখন এমএস ব্রাঞ্চে, এমএস ব্রাঞ্চ মানে আমাদের যে ব্রাঞ্চটা সেনা সদরের যে ব্রাঞ্চ থেকে অফিসার পোস্টিং করা হয়। তো এই যখন এটা নীতিমালা হলো যে আমরা ভালো অফিসার নেব, তখন এবং উনি যখন প্রমোশন পেয়ে যখন বিডিআর এর যখন ডিজি হলেন, তখন কিন্তু এই উনি অ্যাকচুয়ালি প্রথম মানুষ যিনি এই বিডিআর এ যে ভালো ভালো অফিসার পোস্টিং করার যে নীতিমালাটা, এই নীতিমালাটা কিন্তু উনার সময় আসছে, যার ফলে সেনাবাহিনীতে বিডিআর এ যাও দু এক জায়গায় বিভিন্ন রকম অভিযোগ ছিল অনেকের বিরুদ্ধে, এই সমস্ত চোরাচালানে সহযোগিতা করা বা সেখান থেকে কিছু ফায়দা নেওয়া, এই বিষয়গুলি কিন্তু একেবারে নীল। অফিসারদের ইনভলভমেন্ট, করাপশন বাই অফিসার্স কেম ডাউন টু নীল অলমোস্ট এই জেনারেল জাহাঙ্গীরের সময়। এবং এই ধারাটা কিন্তু জেনারেল শাকিল মেনটেন করেছেন। সুতরাং যদি বলা হয় যে বিডিআর এর ডাল ভাত কার্যক্রমের কারণে অফিসাররা দুর্নীতি করেছে এবং এর দিয়ে সৈনিকদেরকে বঞ্চিত করেছে, এটা কমপ্লিটলি একটা মিথ্যা, এবং এটার মধ্যে কোনো রকম সত্যতা নাই, তাহলে ওই নট প্রশ্নটা ইভেন রয়ে গেল, কিন্তু ওই 1%। প্রশ্নটা রয়ে গেল, হত্যাকারী তাহলে কারা? বিডিআর এর ওই 5% আরো কেউ? আচ্ছা, নাকি এখানে শুধু আমি বলি 5%? আপনাকে, খুব সংক্ষেপে, না কারণ আরো অনেকগুলো 5% না, প্রশ্ন আমি আপনার কাছে আপনাকে করতে বলি চাই। হ্যাঁ। ব্যাপারটা। এই হত্যাকারী কারা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমাদের সাথে আমাদের এর আগে 2001 সাল থেকে এই 2006 সালের মধ্যে দুইবার বর্ডারে আমাদের একটা ভারতের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বর্ডার ফোর্সের মধ্যে, দুই বর্ডার ফোর্সের মধ্যে। এবং এটা মেইনলি সাধারণত এই ধরনের ছোটখাটো ঝামেলা প্রায়ই হয়ে থাকে। এই ধরেন কাঁটাতারের বেড়ার পাশে এসে তারা নতুন বেড়া তৈরি করছে, হুম, অথবা এর মধ্যে একটা ছিল আপনার সিলেটে আর একটা ছিল রৌমারিতে। তো এই দুইটা জায়গায় আহ, স্বাধীনতা যুদ্ধে 71-এ একটা আহ, নদীর ভিতরে একটা ক্যাম্প করা হয়েছিল। সেই নদী ভেঙে ওই ক্যাম্পটা আপনার ভারতের অংশে চলে যায়। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা বাংলাদেশের অংশ, কিন্তু ভারত ওইটা দখল করেছিল বহুদিন। পরে যখন এই যে জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ডিজি ছিলেন, তখন উনি এটার আহ, যখন সার্ভে করে দেখে যে যে জায়গাটা ভারতীয়রা দখল করে আছে ওইটা কিন্তু আসলে বাংলাদেশের অংশ। তো যেহেতু ওটা ওদের ওরা বাউন্ডারি দিয়ে রাখছিল শুধু, কিন্তু ফিজিক্যালি দখল করে নাই। তো একদিন বাংলাদেশের মানে বিডিআর গিয়ে ওই তাদের যে জায়গাটা সেই জায়গাটায় তারা একটা ক্যাম্প করেছে। করার পরে এই যে তো তারা খুব ক্ষুব্ধ যে তাদের জায়গা এটা নিয়েছে। তো এটার একটা প্রতিশোধ নেওয়ার জন্য ওইখানে আহ, কিছু তারা সোলজার, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় তারা সোলজার বাংলাদেশের ভিতর ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ওখানে বোধহয় গোলাগুলি হয়েছে, হওয়ার পরে কিছু অফিসার বা তাদের সৈনিক মারা গেছে। এটা হলো একটা। এবং যেটা হয়তো নিউজ মিডিয়াতে কোথাও আসে নাই, কিন্তু পরে এটা প্যাচ আপ হয়েছে, এবং ভুলটা করেছিল ভারতীয় বাহিনী। তারা
মানে বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে গিয়েছিল। এবং বাংলাদেশের ভিতরে সীমানার ভিতরে যদি ঢুকে যে কেউ জায়গা দখল করার চেষ্টা করে, এটা তো বিডিআর এর দায়িত্ব তাকে প্রতিহত করা। সো তারা প্রতিহত করেছে এবং এই রাত্রেবেলা অন্ধকারের মধ্যে কিছু সৈনিক ক্যাজুয়ালিটি হয়েছে বা 2-1 অফিসারও মারা যেতে পারে। এটা হলো একটা। এবং পরে যখন এটা ফ্ল্যাগ মিটিং হয়ে যখন এটা সেটেল হয়েছে, তখন দেখা যায় একটু ভুলটা ছিল তাদের। ঠিক একইভাবে রৌমারিতেও কিন্তু এই কাজটা করেছিল। এবং ওইখানে রৌমারিতে 2001 সালে যখন হয়েছে, তখন এটা বাংলাদেশের যে বিডিআর এর মানে বিএসএফ এর যারা আছে তারা প্রায়ই ওই ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে ভিতরে আসে, এসে ওই বাংলাদেশের মানুষের ধান টান কেটে নিয়ে চলে যায়। তো এটা একটা খুব নর্মাল সিনারিও। তো ওই সময় হচ্ছে কি, শীতের দিনে ওরা ওই যে ধান কাটার জন্য ভিতরে ঢুকছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই যে ওরা অ্যাকচুয়ালি অন্ধকার ছিল, ওরা ঢুকে গেছে বাংলাদেশের অনেক ভিতরে এবং একটা বিডিআর ক্যাম্পের পাশে। এই খবরটা ওই ক্ষেতের যারা জমিতে যারা কাজ করে অনেক ভোরে, তখন তারা টের পেয়েছে যে এরকম ইন্ডিয়ান মানে বিএসএফ ঢুকে গেছে ভিতরে। এটা বিডিআর কে বলছে যে ইন্ডিয়ান কিন্তু অনেক ইন্ডিয়ান বিএসএফ ভিতরে ঢুকে গেছে, আপনারা তাড়াতাড়ি পজিশন নেন, না হলে কিন্তু আপনাদের জায়গাটাকে দখল করে ফেলবে, এরকম একটা কিছু। তো যার ফলে যে ওই রাত্রেবেলা তারা চাতের দিক থেকে ট্র্যাপড হয়ে গেছে এবং ওই ফায়ার খোলার ফলে ওখানে বেশ একটা বড় ক্যাজুয়ালিটি হয়েছে। তো এই দুইটা ক্যাজুয়ালিটি ইন্ডিয়ানরা তারা কখনো এটা মেনে নিতে পারে না, এবং এটার প্রতিশোধ তারা সুযোগ খুঁজছিল। এবং এই 2008 সালে বা 2009 সালে 25 ফেব্রুয়ারি ছিল সেই সুযোগ। কারণ এই ঘটনাগুলো 2001-এর পরে হচ্ছে খালেদা জিয়ার গভর্নমেন্ট আসছে, এবং বিডিআর কিন্তু কখনোই এই 5 বছর বাংলাদেশে মানে বিএসএফ কখনোই বাংলাদেশ বিডিআর এর সাথে কোনোদিন মানে পেরে ওঠে নাই। কারণ বিডিআর কে তখন বিডিআর এর প্রতি তার বিডিআররা একটা নীতি গ্রহণ করেছিল যে আমাদের এদিকে যদি কোনো সময় ফায়ার করা হয়, আমরা কিন্তু তাদেরকে ফায়ার করব। যার ফলে মানে বিডিআর এবং বিএসএফ তারা একেবারে একে অপরের দিকে মানে বিডিআর কখনো চোখ নামিয়ে কথা বলে নাই, সোজা কথা। যদি বাংলাদেশের একটা মানুষকে তারা অহেতুক মেরেছে, তো এটার জন্য কিন্তু তাদেরকে তার পাল্টা জবাব দিয়েছে বিডিআর। তো এই যে এই যে বিহেভিয়ারটা, এটা প্রতিশোধ ইন্ডিয়া নিতে তারা এই কাজটা করলো, মানে ওই দুইটা ঘটনার একটা প্রতিশোধ নিতে তারা করলো। তো প্রতিশোধ নিতে এই 57 জন সেনা কর্মকর্তাকে তারা মানে এটাকে র্যান্ডম মেরে ফেললো নাকি তাদের না, এটা 57 জন সিলেক্ট করে নাই, তারা একটা ম্যাসাকার করে। এটা হলো এটাতে দুইটা জিনিস দেখেন আপনি। একটা হচ্ছে যে প্রথমে বিডিআর কে তাদের মনোবলকে একেবারে পুরো ভেঙে দেওয়া, কারণ এতগুলি অফিসার, এত বড় একটা ইনসিডেন্ট, এবং এই যে অবিশ্বাস যে তৈরি হয়ে গেল যে একটা অথরিটির সাথে সোলজারদের যে একটা ইউনিট, তো অ্যাকচুয়ালি একটা ফোর্স ক্যানট ফাংশন যখন অফিসার এবং সৈনিকের মধ্যে যে মিসট্রাস্ট হয়, তখন এটা ফাংশন করতে পারে না। তো এই যে মিসট্রাস্টটা তৈরি হলো, এই মিসট্রাস্ট হ্যাজ ড্যামেজ দ্য এন্টায়ার ফোর্স এন্ড ইট হ্যাজ উইকেন দেম। তো শুধু তাই না, এই অফিসারগুলি কিন্তু গেছে আর্মি থেকে। সো আর্মির একটা বড় অংশের একটা অফিসার, এই যে প্রায় 13-14 জন ফুল কর্নেল, 2 জন ব্রিগেডিয়ার, 1 জন মেজর জেনারেল, সো মেনি লেফটেন্যান্ট কর্নেলস এন্ড মেজর্স, এগুলো তো বিরাট অ্যাসেট। হঠাৎ করে এটা খালি হয়ে যাওয়া তো মানে চারটিখানি কথা না, ইটস এ হিউজ লস। তো এই যে মানসিক প্রেসার, এই যে একটা মেন্টাল প্রেসার অন দি এন্টায়ার ফোর্স, এবং এটাতে পুরো ফোর্সের যে বিশ্বাসের জায়গাটা একটা চিড়, এটা খুব সহজে রিপেয়ার খুব কষ্টকর ছিল। জি, বলা বাট হচ্ছে এখন চৌকস বেছে বেছে চৌকস কর্মকর্তাদেরকে পাঠানো হয়েছিল সেখানে। হ্যাঁ, বেছে বেছে পাঠান। এটার আরেকটা ব্যাপার আছে, এগুলো আমরা পরে ইনকোয়ারি করে দেখেছি যে যে সমস্ত অফিসারদেরকে টার্গেট করা হয়েছিল তারা বিভিন্নভাবে যেমন ওখানে আমার কয়েকজন কলিগ ছিল যারা র্যাবে ছিল, এবং র্যাবে থাকা অবস্থায় যে জেএমবি, যে বাংলা ভাইয়ের যে একটা উত্থান হয়েছিল, এদেরকে দমন করার জন্য র্যাব একটা খুব সাকসেসফুল ছিল। এবং র্যাবের কয়েকটা অফিসার তারা দিনরাত পরিশ্রম করে এই বাংলা ভাইয়ের বাহিনীটাকে দমন করেছে। তো বাংলা ভাইয়ের যে ব্রাদার ইন ল, এটা হলো মির্জা আজম, সে ছিল বাংলা ভাইয়ের মানে তার বোনের হাজবেন্ড। তো এটা এই প্রতিশোধটা কিন্তু একেবারে পুরো পারিবারিক পর্যায়ে। কিন্তু গুলজার, এই কর্নেল গুলজার, যিনি ছিলেন এই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন এই বাংলা ভাইকে ধরার ব্যাপারে, সারা বাংলাদেশের কিন্তু পুরো অপারেশনটা কিন্তু কন্ডাক্ট করছে গুলজার, এমদাদ,
দুইটা ইমদাদ ছিল, দুইজনই কিন্তু র্যাবে ছিল। এরা এরা মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই অপারেশনগুলিতে, এবং এরা হয়ে গেছিল এই সমস্ত সন্ত্রাসী এবং বাংলা ভাইদের, মানে যারা আত্মীয় স্বজন, তাদের টার্গেট। হুম। তো যখন একটা মানুষ যখন কমন টার্গেট হয় ৩-৪ জনের, ভারতেরও কমন টার্গেট, ওইদিকে বাংলা ভাইয়েরও টার্গেট, তারপর সন্ত্রাসীদেরও টার্গেট, তখন তো তাকে আহ, মানে এলিমিনেট করা খুব সহজ কাজ, মানে খুব কঠিন কাজ না। আর এখানে সবচেয়ে বেশি আমরা আমাদের কাছে খারাপ লেগেছে যে তার মানে কি কয়েকজন কমন টার্গেট ছিল আর বাকিরা র্যান্ডম ছিল? র্যান্ডম কিছু ছিল, কোলাটারাল ড্যামেজ, আর কিছু ছিল একবারে পুরো টার্গেটেড কিলিং। আচ্ছা। তো সেই টার্গেটের মধ্যে এরাই মানে আপনি বলছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি আসলে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা তার আগে পালন করেছিলেন। মানে আরো কর্মকর্তারা ছিলেন। শুধু এই কজনই টার্গেটেড হলেন? মানে এটা কি কমন টার্গেট হবার কারণ? মানে আর কেউ টার্গেটেড হলেন না কেন? আরো যারা ১৪ এটা জন অ্যাকচুয়ালি কর্মকর্তা ছিলেন। মানে যেহেতু এই সমস্ত যারা অপরাধী ছিল, এরাও কিন্তু আস্তে আস্তে এদেরকে কিন্তু মানে বিদায়, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে, যেমন ইন্টারোগেশনের নামে। বিকজ এই যে পুরো ঘটনার প্ল্যানিং এ কিন্তু কিছু অল্প কিছু লোক ছিল, এবং যখন ইন্টারোগেশন শুরু হলো, এই যে এদেরকে মানে বিদ্রোহটা দমনের পরে যখন প্রশ্ন করা শুরু হলো, তখন কিন্তু অফিসাররা বের করতে পেরেছিল যে 4-5টা অফিসার ছিল যারা খুব সিরিয়াসলি, খুব কষ্ট করে এই তথ্যগুলি বের করেছে যে কারা কারা প্ল্যানিং এ ইনভলভ ছিল। যারা বের করেছিল যে এই শেখ সেলিম, তারপর তাপস, এরা যে মিটিং করেছে বিডিআর এর ভিতরে কোন কোন সৈনিকদের সাথে, কিভাবে করেছে। তো এগুলি যখন এই সমস্ত সৈনিকরা যখন এগুলি বলে দিয়েছে, এই সৈনিকদেরকে কিন্তু একেবারে মানে ইন্টারোগেশনের নামে ওই সরিয়ে নিয়ে যেয়ে তারপর কিন্তু এদেরকে মেরে ফেলা হয়েছে, এবং এগুলি কিন্তু আর ফেরত আসে নাই। মনে করেন যে এদের সবাইকে ধরা হয়েছে, সাসপেক্ট ধরে ধরে আমরা ইন্টারোগেশন করেছি, ইন্টারোগেশন করে খবর বের করা হচ্ছে, করার পরে ধরেন এক জায়গায় জমা করা হলো, তারপরে ওখান থেকে বলা হলো যে আরো ইনভেস্টিগেশন করতে হবে বলে সরায় নিয়ে চলে গেল, ইয়ে বাস দে হ্যাভ জাস্ট কিল দেম, তো এভিডেন্সটাই কিন্তু আমার চলে গেল। মানে আমার অপরাধী তো হারালামই, সেই সাথে অপরাধীর সাথে যারা জড়িত ছিল এই সমস্ত সবকিছু কিন্তু আমরা ওই একজনের, এরকম ভাবে কিন্তু অনেক বিডিআর সোলজারদেরকে কিন্তু মেরে ফেলা হয়েছে, হুম। এবং এটা খুব ডেলিবারেটলি করা হয়েছে যেন বিডিআর এর যে যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যারা, হুম। তারা যেন কখনোই লোক সম্মুখে যেন না আসে। এই যে এভিডেন্স এভাবে কিন্তু নষ্ট করে দেয়া হলো, মানে সাক্ষীও নষ্ট জি, করে দেয়া হলো। এটি এখন বর্তমান যে তদন্ত কমিশন তারাও বলছে, তদন্ত কমিশনের প্রধানের বক্তব্য শুনছিলাম যে ১৬ বছর আগের অনেক এভিডেন্স নষ্ট করা হয়েছে। কিন্তু তখন ১৬ বছর আগে তখন তো তদন্ত কমিশন গঠিত হয়েছিল, তো যার নেতৃত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তখন কেন না, কিছু হলো? উনি ছিলেন না, এটা উনি ছিলেন সরকারের দেওয়া না। ওখানে তদন্ত হয়েছে দুইটা, একটা হলো সেনাবাহিনী তদন্ত করেছে, সেনাবাহিনী তদন্ত করেছে যে কি কারণে বিদ্রোহটা হয়েছে এবং কারা কারা এই সমস্ত হত্যাকাণ্ডে জড়িত, এটা বের করার জন্য। তো সেনাবাহিনী যখন তদন্ত করে, তখন এটা কিন্তু সেনাবাহিনী প্রধানের আদেশে হয়, এখানে সরকার ইজ নট ইনভলভ। হুম। এই জাহাঙ্গীর সাহেব ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সেই তদন্ত কমিটির চেয়ারম্যান, এবং তার কিন্তু কর্মপরিধি কমিটি, উনি তো আর কারো কাছে পৌঁছাতে পারেন নাই। ওনার তদন্ত ছিল সেনাবাহিনীর সদরের ভিতরে, সেনাবাহিনীর থেকে যে সমস্ত অফিসার গেছে, যারা বেঁচে ছিল তাদের হয়তো সাক্ষী নিয়েছে, বা যারা যারা এই অভিযান পরিচালনা করেছে, কেন হয় না এগুলি কারণ সে বের করেছে। কিন্তু যেটা নাকি সরকারের কমিশন ছিল, সরকার কিন্তু কমিশন করেনি, সরকার করেছিল কমিটি। কমিটি এবং কমিশনের মধ্যে অনেক পার্থক্য আছে। কমিটিটার কিন্তু সে, তার কর্মপরিধি কিন্তু খুব কম এবং তার ক্ষমতাও কম, সে যে কাউকে ডাকতে পারে না এভিডেন্সের জন্য। কিন্তু যেমন এই কমিশন, তারা যে কাউকে ডাকতে পারতো, তারা সেনাপ্রধানের সাক্ষী নিয়েছে, নৌবাহিনী প্রধানের সাক্ষী নিয়েছে, যত হচ্ছে রিটায়ার সবাইকে, সবার কাছে তারা পৌঁছাতে পারে, কারণ এটার ক্ষমতা ছিল অনেক অনেক, মানে এটা অনেকটা এই যে যিনি নাকি কমিশনের প্রধান ছিলেন, উনার স্ট্যাটাসটা ছিল উনি অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসের স্ট্যাটাস, বাকি সবাই হলো হাইকোর্টের বিচারপতিদের স্ট্যাটাস। তার মানে আপনি বুঝতে পারছেন যে এদের লেভেলটা কত। হুম। কিন্তু ওইটা ছিল কমিটি, সচিব কমিটি। তো সচিব তো আর সে মন্ত্রীকে ডাকার সাহসই পাবে না। এখানে ইনভলভ ছিল যে পলিটিশিয়ান গুলি, তাদেরকে তো ডাকা হয়নি, এবং নির্দেশ ছিল সরকারের এরা কেউ সাক্ষী দিতে যাবে না। সুতরাং কমিটির তো কাজ সব, এখন বরং আমি মনে করি যে এই কমিটিকে এখন ডাকা উচিত, এই কমিশনের রিপোর্ট অনুযায়ী
তোমরা কেন তোমাদের কাজ করতে পারো নাই সেটা বলো। এটা কিন্তু অলরেডি বলেছে তারা, এই কমিশন কিন্তু বের করেছে যে তারা কেন তাদের কাজগুলি ঠিক মতো করে নাই। এই কাজগুলি তারা এই কি কি তাদের লিমিটেশন ছিল এটা তারা বলেছে। কিন্তু সেনাবাহিনীর যে কমিটি তারাও কেন তাদের কাজটা করলো না? হ্যাঁ, তারা তাদের কাজ করেছে, কিন্তু এই কাজ এটা অ্যাকচুয়ালি এই রিপোর্টটা যে যেটুকুই করেছে তারা তাদের যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা তদন্তের কিন্তু একটা টার্মস অফ রেফারেন্স থাকে, যে আপনি তদন্ত করে কি বের করবেন আপনি। তো সেই টার্মস অফ রেফারেন্স যদি সে না, তাহলে তো ওই তদন্ত তো গ্রহণই হবে না। ওই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরে ওই তদন্ত প্রেসিডেন্টকে আবার ডাকবে, ডেকে বলবে তুমি তো কাজ করো নাই, আবার করো। সুতরাং আমার কাছে যেটা মনে হয় তদন্ত কমিটিতে যারা ছিল তারা তাদের কাজ করেছে। আমি যেহেতু তদন্ত দেখি না এই আসলে কি রিপোর্ট বের আর হলো? মানে তো করে সেখান থেকে কি হলো? পরে ওই টার্মস অফ রেফারেন্সে যা আছে, টার্মস অফ রেফারেন্সে যদি থেকে থাকে যে এই বিদ্রোহের কারণ, হত্যাকাণ্ডের কারণ এবং এরকম কারা কারা জড়িত, কেন তাদেরকে আমরা জীবিত উদ্ধার করতে পারলাম না, এবং এই ব্যর্থতার কারণ কাকে 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 দায়ী করা যাবে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া সেগুলো যায়। কি বের হয়েছিল? এই সেগুলো কি বের হয়েছিল? সেই এটা বের হয়েছিল কিনা এটা তো অ্যাকচুয়ালি আমি ছিলাম তখন একজন সাক্ষী। হ্যাঁ, কিন্তু আমরাও তো দেখিনি। মানে এই যে এই না, এটা অ্যাকচুয়ালি কেউ এটা অ্যাকচুয়ালি আপনাদের দেখারও কথা না। এটা একটা একটা আভ্যন্তরীণ তদন্ত। এই আভ্যন্তরীণ তদন্ত ইজ নট ফর পাবলিক, ইট ইজ অনলি ফর পিপল যাদেরকে আপনি অ্যাকিউজ করবেন তাদের বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নেওয়ার জন্য। তবে আমি বলবো সেনাবাহিনী সবচেয়ে বড় ভুলটা যে করেছে তখন ওই সময়, সেটা হচ্ছে যে কোনো রকম অভিযানের সফলতা বা ব্যর্থতা, সফলতা হইলেও কিন্তু আমাদের সেনাবাহিনীতে একটা সিস্টেম আছে, সেটার নাম হলো আমরা ডিব্রিফিং করি, আফটার অ্যাকশন রিভিউ। এই আফটার অ্যাকশন রিভিউ কিন্তু আমাদের হয় নাই। আমি আমার অপারেশনাল ডিরেক্টরেটে আমরা একটা ইন্টারনাল রিভিউ করেছিলাম যে আমাদের ডিপ্লয়মেন্ট কত কুইক হয়েছে, আমরা কি এনাফ ফোর্স মাস্টার করতে পারছি কিনা, আমরা কি কি রিসোর্স আমাদের দরকার ছিল কিন্তু আমরা পাই নাই, কারণ পলিসিতে এটা নাই। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমরা ইন্টারনালি তৈরি করেছি, অতটা এটা হওয়া উচিত ছিল সেনাবাহিনী লেভেলে। কারণ এত বড় একটা অপারেশন এবং সেই অপারেশনের সাকসেস অথবা ফেইলার যেটাই হোক না কেন, এটা কিন্তু রিভিউ ওয়াজ এ মাস্ট, যেটা সেনাবাহিনী কোনোদিন কোনো এটা চরম অন্যায় হয়েছে। তাহলে কি এটা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার একটা ব্যর্থতা? তিনি তদন্ত কমিটির সেই না, সময় এটা অ্যাকচুয়ালি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা ঠিক না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটা আমি বলবো জেনারেল মঈনের ব্যর্থতা। উনি ছিলেন সেনাপ্রধান, উনার বের করা উচিত ছিল কেন উনার বাহিনী উনার অফিসারদেরকে উদ্ধার করতে পারলো না। এই জন্য তো ওই যে তদন্ত কমিটি তখন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তখন সেই তদন্ত কমিটির প্রধান ছিল, উনি তো করে হ্যাঁ, দিয়েছেন। এটা তো এটা বের করার কথা ছিল না? না, জেনারেল মঈন হলো উনাকে বের করতে বলেছেন। তো উনি তো জেনারেল মঈনকে উনি এই দায়িত্বের বাইরে রাখবেন, এই অপরাধের বাইরে রাখবেন, কারণ হি ইজ দি অথরিটি। আপনি যদি একটা বাহিনীর প্রধান হন এবং আপনি যদি বলেন এক্স ওয়াই জেড কে, হ্যাঁ তুমি তদন্তকে বের করো তো কে কি জন্য এরকম হলো, তো সে তো সেনাবাহিনী প্রধানকে তো আগেই তো, সে তো অ্যাকচুয়ালি দায়িত্বের বাইরে, মানে তাকে আর আপনাকে তাকে দায়ী করতে পারবেন না। কেন পারবেন বাট না? এই কেন ঘটনার পারবেন না? না, তদন্তে ওই যদি বেরিয়ে আসে পারবে তিনি না দায়ী, বিকজ সংশ্লিষ্টতা আছে, তাহলে কেন পারবেন না? না, এটা তো অ্যাকচুয়ালি এটা আমি জানি না, এটা অ্যাকচুয়ালি সম্ভব না, এটা হয় নাই আগে। আপনি যখন নিজেই যখন তার মানে একটা আপনি বাহিনীর কাজ প্রধান, করতে পারেন নাই, মানে পারেন না যদি না তাই হয় এটা ব্যর্থতা, তাহলে অ্যাকচুয়ালি হ্যাঁ, তদন্তে আসলে কেন এটা করবেন? এটা না, এটা যদি সেনাবাহিনীর উপরের কোনো অথরিটি থাকতো, কর্তৃপক্ষ থাকতো, তারা যদি বলতো যে আপনাদেরকে বের করতে হবে যে সেনাবাহিনী, তখন কিন্তু সেনাবাহিনী প্রধানের মধ্যে চলে আসতো। কিন্তু সেনাবাহিনী প্রধান নিজে যখন বের করতে গেছে তখন কিন্তু উনি আর এই পার্টের, উনি হচ্ছে হি ইজ আউট অফ দি রেসপন্সিবিলিটি। বাট আমি ফিল করি, আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি তো তখন সেনাবাহিনীর ভিতরে, আমি ফিল করি এই ঘটনার জন্য যে আমাদের ইন্টারনাল রিভিউতেই কিন্তু আমরা বের করতে পারতাম যে অ্যাকচুয়ালি কেন, কিন্তু সেই রিভিউটা হয় নাই। ঠিক। তাহলে এটাকে তদন্ত বলবো না। এবারে সামারি করে একটু জানতে চাই। আপনি তৎকালীন সেনাপ্রধানের বিষয়ে বলছিলেন, একদম সংক্ষেপে যদি বলেন তার ভূমিকা আপনি কেমন দেখেছেন? আবারও জিজ্ঞাসা করি, তদন্ত কমিটির প্রধান, সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার মানে আমি বলছিলাম তিনি ব্যর্থ ছিলেন কিনা, আপনি সেটা বলছিলেন না। তাহলে তার ভূমিকা আপনি কেমন দেখেছেন? এবং একটু এটাও প্রশ্ন করতে চাই, বর্তমান যিনি সেনাপ্রধান আছেন তিনিও সেই সময় উদ্ধার অভিযানে ছিলেন। সেই জি, উদ্ধার অভিযানে তার ভূমিকা কেমন ছিল? অ্যাকচুয়ালি প্রথমে আগে আমি লাস্ট প্রশ্নটা দিয়ে শুরু করি। তিনজনের বর্তমান যে ভিতরে। সেনাপ্রধান হ্যাঁ। হ্যাঁ, বর্তমান যে সেনাপ্রধান ছিলেন
উনি উনি একটা এমন র্যাঙ্কে ছিলেন যে অ্যাকচুয়ালি ওনার ভূমিকা অ্যানালাইসিস করার মতো কোনো বিষয় আমাদের মধ্যেই পড়ে না, এই পুরো তদন্ত প্রক্রিয়ার মধ্যেই পড়ে না, বিকজ হি ওয়াজ এ মেজর অ্যাট দ্যাট টাইম। এই সেনাপ্রধান ছিলেন মেজর, বাট উনি একটা ইউনিটের প্রধান ছিলেন। তো উনার উপরে তো বস ছিল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে উদ্ধার করার জন্য। যদি ভূমিকা ঠিক করতে হয় তাহলে উনার বসের ভূমিকাটা বের করা উচিত ছিল, যেটা বের করেছে, যেটা তদন্ত কমিশন করেছে। এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন তদন্ত কমিটির চেয়ারম্যান হয়েছেন, উনার একটা অসুবিধা ছিল কি, যে উনাকে ঠিক মতো কোঅপারেট করে নাই কেউ। এটা আমার ভিউ। তো তিনি ওনাকে তো কিন্তু সেটাও কোঅপারেট বলেন না করে যে নাই। তাকে কোঅপারেট করে না। তাকে জিজ্ঞাসা করলে তিনি এ বিষয়ে কিছুই বলেন না বা রেসপন্সই করেন না। এটা তার ব্যাপার, এটা বিকজ ইট ইজ আপ টু হিম। বিকজ আমি অ্যাজ এ আউটসাইডার আই উড সি দ্যাট ওনাকে কোঅপারেট করা হয় নাই, যার কারণে। সেটাও তো বলতে এবং হবে, তাই না? ওনারা যে যা আমাকে বের কোঅপারেট করেছে, করা হচ্ছে না। এটা না, একটা হলো যে, আরেকটা হলো যে উনি যা বের করেছে সেটা গভর্নমেন্টের পছন্দ ছিল না, হুম। সুতরাং এটা উনি লিখতেও পারে নাই। ওইটা ছিল হাসিনার শাসন। তো দ্যাট তাকেই ওয়াজ দ্য কেন তাহলে বিগিনিং নিয়োগ অফ। করা হলো? তাকেই কেন তাহলে নিয়োগ করা, মানে তাহলে তো তারও মানে নিয়োগ করা হলো এই কারণ ব্যক্তিকেও তো তাকে এই নিয়োগ ব্যক্তিকেও তো আস্থাভাজন হিসেবে করা হবে, তাই না? কারণ এত অপকর্ম না, হয়েছে। তাকে নিয়োগ করা হয়েছিল কারণ তার ওই ফোর্সটা সম্বন্ধে তার একটা ডিটেইল নলেজ ছিল। এজন্য সে তো তাকে নিয়োগ ডিজি। করা হবে না, তাই না? মানে যেহেতু ডিটেইলস না, নলেজ না, ছিল যে না, 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 তাহলে কিন্তু তো ও, সত্যটা সে বেরিয়ে যদি, আসবে। হ্যাঁ, না, সত্য উনি অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট লোক ছিল এটা বের করার জন্য। হুম, কিন্তু কিন্তু উনি অ্যাপ্রোপ্রিয়েট লোক ছিল কেন? উনি ওই বাহিনীটাকে খুব ভালো করে চেনেন। হুম, হুম। সুতরাং ওইটার যে দুর্বলতা বা ওইটার যে অসুবিধাগুলি, সেটা কিন্তু উনি উল্লেখ করতে পারতো। কিন্তু উনাকে ওই ইনফরমেশনটা উনি পায় নাই, কারণ উনি কোনো বিডিআর এর সৈনিকদেরকে উনাকে ইন্টারভিউ করতে দেওয়া হয় নাই। সো এই উনার কাজের পরিধিটাই ছিল শুধু সেনাবাহিনীর ভিতরে। সুতরাং আমি মনে করি যে এই জন্য উনার দায়িত্বটা উনি সফলভাবে পালন করতে পারে নাই। এটা উনার ব্যর্থতা বলবো না, বাট কিন্তু তিনি উনাকে কি আস্থাভাজন অসহযোগিতার ছিলেন? কারণে। তিনি কি তখন তাহলে যারা সম্পৃক্ত তাদের আস্থাভাজন ছিলেন? কারণ তাকে তাহলে মানে আস্থাভাজন না হলে এরকম একটা জায়গায় কেন নিয়োগ করা হবে? আস্থাভাজন বলতে সেনাবাহিনী প্রধানের আস্থাভাজন ছিলেন, কারণ এই তদন্তটা করা হয়েছে সেনাবাহিনীর দ্বারা। আচ্ছা, তো সেনাবাহিনীর প্রধানের আস্থাভাজন ছিলেন, আচ্ছা। এবারে কিন্তু সেনাবাহিনী সরকারের প্রধানের আস্থাভাজন ভূমিকা নাও কেমন? হতে পারে। সেনাবাহিনীর প্রধানের ভূমিকা কেমন ছিল? সেনাবাহিনীর প্রধানের সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি বলবো যে সেনাবাহিনী প্রধান বুঝতেই পারেন নাই যে উনার দায়িত্বটা কি। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেনাবাহিনী প্রধানের দায়িত্ব ভেরি ক্লিয়ার। আর একটা জিনিস হলো, সেনাবাহিনীতে এই ধরনের এই লেভেলে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন কিন্তু আমাদের একটা নিজস্ব পদ্ধতি, যেমন ডিসিশন মেকিং প্রসেস, এটা একটা একাডেমিক এক্সারসাইজ আমরা করি, যে আমরা কিভাবে এই একটা সিদ্ধান্তে উপনীত হব। এই উপনীত হওয়ার জন্য কিন্তু খুব বেশি ডেটা দরকার নাই। এটার মধ্যে কোনো রকেট সায়েন্স না, এটা কিন্তু কমপ্লিটলি কমন সেন্স। এই কমন সেন্স হলো, উনার যে পিএসও যারা আছেন তাদের সাথে উনি একটা ইন্টারনাল খুব কুইক কনফারেন্সে কিন্তু বা কুইক মিটিং এ কিন্তু জিনিসগুলি খুব সহজ হয়ে যেত, যেটা উনি করেন নাই। আর সবচেয়ে বড় কথা হলো, হি ওয়াজ লাইক কিং কর্তব্য বিমূঢ়। হুম। মানে তাহলে তার উনি ভুল এই ছিল বা সমস্ত, ব্যর্থতা ছিল। তার মানে তিনি আ অপরাধী ছিলেন না। এটা আপনার বক্তব্য হ্যাঁ, নাকি? ভুল তো একটা বিরাট অপরাধ। ভুল অপরাধ হবে না কেন? ভুল তো অপরাধ। মানে আপনি তো, হি ইজ নট এ, সে তো একটা মানে চুনোপুটি অফিসার না। হি ইজ হোল্ডিং দ্য রেসপন্সিবিলিটি, বা সারা আর্মির রিসোর্স তার কাছে। উনার একটা পুরো ডিভিশন একটা হাতের কাছে ছিল। আধা ঘন্টার মধ্যে চলে আসতে পারে। উনি তো কিছুই করেন নাই। এটা কি তার ইচ্ছাকৃত নাকি ওই যে তার মানে তার ভুল, ব্যর্থতা? আমি বলব যে তার মানে চরম অপরিপক্কতা। চরম অপরিপক্কতা। এটা চরমের থেকে আর খারাপ কোনো শব্দ আমার মুখে আসে না। এট লিস্ট উনার যে অবস্থা, ম্যাচুরিটি, অ্যাবসোলিউটলি ইট ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। আচ্ছা, আচ্ছা। আপনি ৩ জনের ভূমিকার কথা জিজ্ঞাসা করছিলাম। আ তার অপরিপক্কতা unacceptable বলছেন। আর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি সেই সময় তদন্ত কমিটির প্রধান ছিল, আ হ্যাঁ, উনি তাকে সহযোগিতা তিনি পায় নাই। সহযোগিতা পান নাই। আর বর্তমান সেনাপ্রধান তিনি জি। আসলে জায়গায় ছিলেন না তার যথেষ্ট। তার অ্যাকচুয়ালি তার জবাবদিহিতা করার কোনো হুম। স্কোপই নাই। বিকজ উনি ছিলেন কিন্তু একটা তিনি এখন ইউনিটের বলছেন, প্রধান। তিনি এখন এই হত্যাকাণ্ডের প্রসঙ্গেই কথা বলতে তিনি রাওয়া ক্লাবে একটা আয়োজনে বলছিলেন যে, বিডিআর
সেনারাই মানে বিডিআর সৈনিকরাই তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এখানে সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্টতা নাই, এবং তিনি বলছিলেন যে এটা যেই বিচার কার্যক্রম চলছে সেটা সেভাবে চলতে দেওয়া হবে, এখানে একটা ফুল স্টপ, নো ইফ নো বাট, হ্যাঁ, এই এরকম একটা অ্যাকচুয়ালি কথা হ্যাঁ, তিনি বলেন। রাইট, এটা হ্যাঁ, একটা কমপ্লিটলি, আমার পার্সোনাল ভিউ, ইট ওয়াজ এন ইম্যাচিউর কনক্লুশন। হি হিমসেলফ নোজ দ্যাট দেয়ার আর আদার ফোর্সেস ইনভলভড। হি অল বাংলাদেশের সমস্ত অফিসার জানে, এবং উনি সেনাপ্রধানের, এখন উনি সেনাপ্রধান, উনি যদি বলে যে উনি বোঝেন না, দ্যাট ইজ শেয়ার লাই। সো আমি বলবো এটা একটা তো তিনি ইম্যাচিউর কেন মিথ্যা এক্সপ্রেশন বলছেন? ছিল। তিনি কেন মিথ্যা বলছেন? না, মিথ্যা বলবো না, আমি বলবো এটা একটা ইম্যাচিউরড কনক্লুশন। কারণ উনি যেখানে যে ফোরামে কথা বলছিলেন, ওইখানে কিন্তু 100% অফিসারের কিন্তু তাদের সাইকোলজি ওনার বোঝার কথা, হুম, যে বিডিআর এর যে ইনসিডেন্টটা হয়েছে, এটা কি বলবো আপনার, এটা একটা লাইফ লং স্কার, হুম। এটা কোনোদিন মুছবে না। এটা যদি কোনো মিলিটারি অফিসার যদি বলে যে এটা আমরা ভুলে যাবো এক সময়, ইম্পসিবল, নো বডি উইল ফরগেট ইট। এটা প্রতিটা 25শে ফেব্রুয়ারি কেন, প্রতি মুহূর্তে এটা প্রত্যেকটা অফিসারের মনে সব সময় এটা দগদগে ঘা। তাহলে এবং সেনাপ্রধান কেন এটা এখানে কোন ফুল স্টপ দিতে চাচ্ছেন? অনলি হি নোজ। সেই জন্য আমি বললাম যে ইট ওয়াজ এ প্রিম্যাচিউর, আমি বলবো প্রিম্যাচিউর অ্যান্ড ভেরি ইম্যাচিউর কনক্লুশন টু সে ইট ইজ ফুল স্টপ। Most wise opinion should have been, let's dig into it and find out what is the reason. Because আপনাকে কিন্তু বুঝতে হবে, when you are a head of you are a service chief, you need to understand the sentiment of the officers also. জি। কিন্তু ডিগ করে তো আসলে অনেক কিছুই অনেক সময় বের হয়। পরে আবার দেখা যায় সেই ডিগিংটা ভুল ছিল। নতুন করে ডিগিং হয়, সেই ডিগিংও ভুল হয়। না, মানে এটা অ্যাকচুয়ালি শোনেন, এখন আমি আপনি যদি যদি জিজ্ঞাসা করি যে প্রসিডিউরফুল, এই ডিগিং এর পরবর্তী আসলে কনসিকুয়েন্স বা এই ডিগ এর পর কি? হ্যাঁ, এই প্রতিবেদনের এটার পর। আছে কনসিকুয়েন্স আছে। কনসিকুয়েন্স আছে মানে কি, যেমন বিডিআর হত্যাকাণ্ডের জন্য প্রচুর লোক জেলে আটকা আছে, তারা বিচারাধীন। কমিশন কিন্তু বের করেছে যে কারা এই বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। হুম, তারা কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের, তাদের বিরুদ্ধে কোনো বিচারিক প্রক্রিয়া শুরু হয় নাই। এই যে লোকগুলি, যারা যারা নাকি নির্দোষ ছিল, হুম। তারা যে এই যে বছরের পর বছর তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, এবং এটা কিন্তু কি কেন হয়েছে, ওই যে সরকারের নির্দেশ যে রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গকে প্রশ্নের সম্মুখীন করা যাবে না, whereas they are the mastermind। এটা তো বের করেছে তারা। কেন বের করেছে? তারা তো মানে কয়েকশো মানুষের ইয়ে নিয়েছে, আপনার হচ্ছে যে ইন্টারভিউ করেছে, এবং তারা কোনো বাধা দেয় নাই। তারা বলেছে আপনার যা খুশি আপনি বলেন, বিকজ তাদের হাত পা বাঁধা ছিল না। সুতরাং মানুষ, তারা যে জানে, এভিডেন্স সহ তারা দিয়েছে। এই যে মামলার যে কার্যক্রম, এই যে মামলার যে কার্যক্রম চলল সেখানেও এখন অনেক যেটা এভিডেন্স আমি যেটা সহকারে বলি আপনাকে, অনেক, সেখানে মনে হয় হ্যাঁ, সম্ভবত ৯২,০০০ পাতার মানে প্রতিবেদন সম্ভবত সেখানে কি যেন একটা পড়েছে। বেশিরভাগ ছিল সাজানো। তো আমি এই আপনাকে যে বলি, বেশিরভাগ বেশিরভাগ ছিল সাজানো, আর এখনকারটা যে আমি সাজানো না, আপনাকে একটা এটার কথা মধ্যে বলি, পরে আমার বলতে একজন ছিল। কলিগ, হুম, আমি বলি আপনাকে, আমার একজন কলিগ কর্নেল সালাম, উনি ডাক্তার, উনাকে মানে অমানসিক নির্যাতন করেছে, সৈনিকরা মারপিট করেছে, কিন্তু উনাকে একটা ফ্যামিলি, বিডিআর একটা সোলজারের ফ্যামিলি হঠাৎ চিনতে পেরেছে যে উনি হলেন হাসপাতালের প্রধান ছিলেন, উনি হাসপাতালের সিও ছিলেন। দেখার পরপরই ওরা বলছে, আরে এটা তো ডাক্তার স্যার, আমাদের তো হাসপাতালের প্রধান। স্যারকে, স্যার আপনি উঠাই নিয়ে সিঁড়ি দিয়ে টেনে উঠে নিয়ে বাড়ির ভিতরে লুকায় রাখছে তাকে। লুকায় রাখার পরে তারপরে উনি যখন বেঁচে আসছে, এই লোক যখন কোর্টে গেছে সাক্ষী দিতে, এই যে কাজল, ওনার নাম হলো কি, ওই যে আহ, একজন প্রসিকিউটর ছিল, কাজল নাম আর কি, হ্যাঁ। অ্যাডভোকেট কাজল, তাকে বলছে যে আপনি এই সাক্ষী দিবেন, এর বাইরে যাবেন না। তো উনি বলছে যে সাক্ষীকে আমি না আপনি, আমি কি সাক্ষী দিব এটা আমার ব্যাপার। হুম। উনি, উনাকে আমি শুনেছি, উনাকে বলেছে যে আপনি এই সাক্ষী দিবেন। কেন আমি এর সাথে সাক্ষী দিব? বিকজ অন্য কিছু বললে অন্যরা ফেসে যাবে, এবং তাকে ভয় দেখেছে যে আপনি সাক্ষী যদি দেন, দেন, অসুবিধা নেই, আপনি যা খুশি, আপনি বাইরে যাবেন না। তার মানে একটা সাক্ষীকে থ্রেট করা হয়েছে যে আপনি যদি ঠিক সাক্ষী দেন, তাহলে কিন্তু আপনার জীবনের প্রতি হুমকি আসতে পারে।
তো এইটা তো একটা এখানে তো আপনার ন্যায় বিচার পাবেন না। তার মানে হ্যাঁ, বিডিআর এর সৈনিকরা মিসবিহেভ এখন যে করেছে। হুমকি হয় নাই তার নিশ্চয়তা আছে? মানে এখন যে সাক্ষীরা আসলেন কথা বললেন, হুমকি হয় নাই তাদের প্রতি কোনো? আমি আহ, যেটা কমিশন যেটা বলেছে যে যে সমস্ত সাক্ষীদেরকে তারা ডেকেছে তারা নিজ ইচ্ছায় এসেছে, তাদেরকে কেউ এসকর্ট করে আনতে বলেনি, আর তাদেরকে কোনো বাধাও দেওয়া হয়নি। এবং তারা যে আমি নিজেও একজন সাক্ষী ছিলাম, আমি সারা দিন সাক্ষী দিয়েছি। একটা মানুষ সারা দিন, আমি গেছি সকালে, আমি আসছি বিকালে। ওই মামলায় সাক্ষ্য দেন নাই? দিয়েছেন কি? না, মামলায় আমার ইনভলভমেন্ট ছিল না। আচ্ছা। সুতরাং আমি মামলায় সাক্ষী ছিলাম, কারণ আমি তো ওই ফোর্সেই না, আমি একটা ডিফারেন্ট ফোর্সে। তো আমার সাক্ষী ছিল এই বিদ্রোহ সংক্রান্ত এবং এর অপারেশন সংক্রান্ত। সুতরাং আমি যার সাক্ষী আমি সেটা দিয়েছি। এবং আমি আর এটা হলো একটা সাইড। আর একটা হলো এই বিডিআর বিদ্রোহের পরে কিন্তু আমাদের কিন্তু চরম ক্ষতি হয়েছে। এই তো ৫৭ জন তো মারা গেল। এরপরে প্রায় ২০০ থেকে ২৫০ অফিসার অহেতুক তারা চাকরিচ্যুত হয়েছে। কারা চাকরিচ্যুত হয়েছে? যারা তাদের উম, তাদের এই সহকর্মীদের জন্য যাদের কষ্ট সবচেয়ে বেশি ছিল, তারা আবেগী হয়েছিল, তারা চিৎকার চেঁচামেচি করছে, তারা বিচার চেয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু সরকার কিন্তু গ্রহণ করতে পারে নাই, এবং যার ফলে এদেরকে কিন্তু খুবই মানে আমি নিজেও একটা শিকার। আমি ৫ বছর আগে আমার চাকরি, এবং আমি বিডিআর বিদ্রোহের পর থেকেই আমাকে এরকম থ্রেট দেওয়া হচ্ছিল দ্যাট আই উইল লুজ মাই জব এনি টাইম। কে দিচ্ছিল থ্রেট? এটা বিভিন্নভাবে আমার কাছে খবর এসেছে যে আর সরকার তোমাকে চাকরিচ্যুত করার সুযোগ খুঁজছে। সো আর কোনো কারণ নাই। আমার বন্ধু যে নাকি আর্টিলারি ব্রিগেড কমান্ডার ছিল, তাকে আপনার ৫ মাস পরে চাকরি থেকে বের করে দিছে। তার চাকরি ছিল আরো ৪.৫ বছর। এরকম অনেক। আমরা ফোর্থ লং কোর্সের সোর্ড অফ অনার, আমাদের সোর্ড অফ অনার বলা হয় যে ক্যাডেট, সে সবচেয়ে বেস্ট ক্যাডেট আর কি একটা অফ কোর্সের। ওনাকে আর আমি একই দিনে আমরা চাকরিচ্যুত, একই অর্ডারে। 16 লং কোর্সের সোর্ড অফ অনার, উনি ওই দিনই চাকরিচ্যুত। বাংলাদেশ আর্মি থেকে ব্রাইটেস্ট অফিসারকে জাস্ট মানে বিদায় বিদায় করে দেওয়া হয়েছে সেনাবাহিনী থেকে। কারণ এই অফিসারগুলি যারা, আমি আমি সবসময় এই কথাটা বলি যে অফিসার মেধাবী, তার একটা স্বকীয়তা আছে। সে কখনো তার স্বকীয়তা সে বিসর্জন দেবে না। সে কখনো কারো, সে সবসময় যদি একটা ভুল কাজ দেখে এটার জন্য কিন্তু সে মাথা উঁচু করে দাঁড়াবে। জি, কিন্তু ধরেন বর্তমান সেনাপ্রধান যেই ফুল স্টপ দেবার কথা বললেন, নো ইফ, নো বাট, ফুল স্টপ, এবং আপনি যেটাকে বলছেন যে এটি খুব মানে আপনার পছন্দনীয় কোনো বক্তব্য হচ্ছে না, শিয়ার লাই ও এটা আমার না, শুধু ওখানে যারা ছিলেন হ্যাঁ, কেউই পছন্দ করেন না কিন্তু এই ব্যাপারটা। সেনাবাহিনীর বা সেনা সদস্যদের এখন বর্তমানে যারা চাকুরিরত তাদের মানে তাদের এত আস্থাভাজন কেন সেনাপ্রধান? নাকি আসলে আস্থাভাজন না, যেটা আসলে বাইরে থেকে শোনা যায়? অ্যাকচুয়ালি সেনাপ্রধান ব্যক্তিগতভাবে তো উনি ভদ্র মানুষ, উনি ভদ্র, এবং উনি খুবই উনি পূর্ববর্তী সেনাপ্রধানদের তুলনায় আমি বলবো, এর আগে ছিলেন শফিউদ্দিন সাহেব, তার আগে ছিলেন আজিজ সাহেব, সেনাপ্রধান আমাদের জানা মতে অত্যন্ত সৎ। তার ব্যক্তিগত সততা আছে, চারিত্রিক সততা আছে, এবং সে ব্যক্তিগতভাবে খুব ভদ্র। সুতরাং এই সমস্ত গুণাবলী যে কোনো মানুষকে কিন্তু মানে আপনার আকর্ষণ করবে। কিন্তু এবং আপনি যে আমাদেরও বলছিলেন যে ব্যক্তিগত বিডিআর হত্যাকাণ্ড একটা বড় স্কার যেটা কখনো কেউ ভুলবে না। হ্যাঁ, তো ভুলবে এত না, বড় একটা এটা ঠিক। স্কার, তার ব্যক্তিগত চরিত্র ভালো মানে সৎ, এজন্য ভুলে যাচ্ছে, তার বক্তব্য মেনে নিচ্ছে না, বা তার অ্যাকচুয়ালি তো গ্রহণ সে করে তো নিচ্ছে। অ্যাকচুয়ালি না, সে কিন্তু আহ, এটা হয়তো বা তার ব্যক্তিগত মতামত থাকতে পারে যে এটার তদন্ত হয়েছে এবং বিডিআর ইনভলভ, নোবডি এলস। অ্যাকচুয়ালি সেনাবাহিনীর তো কোনো সদস্য ইনভলভ ছিল না, মানে সেনাবাহিনীর সদস্যরা তো ইনভলভ ছিল না। সেনাবাহিনীর সদস্য বলতে সোলজাররা ইনভলভ ছিল না, উনি এটাই মিন করেছেন। আর একটা হচ্ছে যে যদি কোনো বাইরের শক্তি, যেটা আগে বের করা হয়নি, অ্যাকচুয়ালি এই ইনকোয়ারিটা আমাদেরকে অনেকগুলি হুম, দিক তুলে ধরেছে। তারা কিন্তু তুলে ধরেছেন যে সরকারকে এই সময় ধামাচাপা দেওয়াতে কারা কারা সহযোগিতা করেছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং এই ধামাচাপা দেওয়াতে সেনাবাহিনী এবং এই যে বর্তমান বিজিবি, বিডিআর এর যে সাংগঠনিক ক্ষতি কতটা গভীরে গেছে, এবং এটা এটা কিভাবে একটা বাহিনীকে এফেক্ট করেছে। আমি বলবো এটা একটা ফ্যাব্রিক্স। এটা যেমন কাপড়ের যেরকম আপনার যখন জমিন যখন ছিঁড়ে যায় তখন কিন্তু ওই কাপড় কিন্তু আর টেকে না।
যত শক্তি হোক না কেন। তো আমাদের যে জমিন, the fabrics of the organization, this has been destroyed, it's been damaged. It will take a long time to repair it. জি। এবং আমি বলবো যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক কাজ না হবে, এটা হলো একটা রিকনসিলিয়েশনের ব্যাপার। পিপল আচ্ছা। উইল হ্যাভ টু সে দ্যাট উই হ্যাঁ, মেড এ কিন্তু মিস্টেক কিন্তু তাহলে and we তো need to তাহলে do this. সেনাপ্রধানের মানে ফুল স্টপ দেওয়ার বক্তব্যের পরেও ফুল স্টপ হলো না। তদন্ত কমিশন কাজ করলো, বের হয়ে আসলো, অনেক কিছু বের হয়ে আসলো। এটার মানে এটা নিয়ে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হবে কিনা? এবং আমি না, জিজ্ঞাসা করছি এটা আমি সবচেয়ে বলবো, একটু হ্যাঁ, সংক্ষেপে বলবেন, কারণ আমাদের অনেক সময় কথা বলছি আমরা। এটাও একটু হ্যাঁ, যোগ আমি করে দেবেন বলি যে এটা আপনাকে, নিয়ে দ্বান্দ্বিক হ্যাঁ, এটা এবং এটার মানে কনসিকুয়েন্স কি সামনে? না, আমি আপনাকে বলি সেটা সেটা হচ্ছে যে ডান দিক হবে হবে না এই কারণে, কারণ যাদেরকে এখানে অভিযুক্ত করা হয়েছে তারা সেনাবাহিনীতে আর কেউ নাই, সেনাবাহিনী থেকে তারা অলরেডি চলে গেছে। কিন্তু সেই জন্য এখানে কোনো দ্বন্দ্ব হবে না। তবে এটা একটা বিরাট একটা মানে আমি বলবো যে একটা অনাস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এটা আমি বলবো যে প্রত্যেকটা বাহিনীকে, অথবা সেনাবাহিনীর ভিতরে যে সমস্ত জিনিস আছে, তাদেরকে কিন্তু আবার নতুন করে নিজেদের দিকে তাকানোর সুযোগ করে দিয়েছে। কিন্তু সেনা প্রধান কি অসন্তুষ্ট হবেন? মানে তিনি ফুল স্টপ বলেছিলেন। তো তারপরে ফুল এটা স্টপ বলে আমি আমি এক্স্যাক্টলি এটা বলতে পারবো না, কারণ আমি ওনার সঙ্গে আমার এই ব্যাপারে কোনো ইন্টারাকশন হয় নাই। ইন্টারাকশন হওয়ার সুযোগ আছে কিনা আমি তাও জানি না। প্রশ্নটা কিন্তু এই কারণে আমি করছিলাম, মনে কারণ করি যে অনেক জায়গা থেকে সেনা প্রধানের সাথে একটা দ্বান্দ্বিক অবস্থানের খবর বিভিন্ন আলোচনায় আমি মনে করি সেনাবাহিনী প্রধান অত্যন্ত একজন, মানে আমি বলবো লজিক্যাল মানুষ, এবং উনাকে যেভাবেই ব্যাখ্যা করুক, যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, উনার কিন্তু একটা ইন্টারনাল জাজমেন্ট উনি অলওয়েজ ইউজ করেন। এবং আমি সবসময় দেখেছি উনি কিন্তু উনার ইন্টারনাল জাজমেন্টটা উনি চেষ্টা করেন উনি এটাকে নিউট্রাল রাখতে, এটাকে লজিক্যাল নিজের জন্য রাখতে। হুম। তো তার হয়তো অনেক ব্যাখ্যা থাকতে পারে এই কথাটা বলার পেছনে, এবং যেটা সেনাবাহিনীর প্রধান হিসেবে উনি বলতে পারেন। এবং এটা আমরা হয়তো আরো 200-500 জন অফিসার আমরা হয়তো পছন্দ নাও করতে পারি, বাট উনি তো উনার অবস্থান থেকে জিনিসটা করেছে, আমি তো উনার অবস্থানে নাই। সুতরাং আমি যেটাকে ভুল বলছি, হুম। উনার দৃষ্টিকোণ থেকে হয়তো বা ওইটাই রাইট ছিল ওই সময়। সুতরাং আমি এটার জন্য উনাকে, আমি বলবো না যে উনি একেবারে মানে এমন কিছু করেছেন যেটা অমার্জনীয়, ঠিক তা না। তবে হ্যাঁ, এটা যদি উনি অফিসের সেন্টিমেন্টটা চিন্তা করে যদি এই কথাটাকে উনি নতুন অন্যভাবে ফ্রেম করতেন, তাহলে এটা বেটার হতো। তাহলে একটা সুযোগ, তাহলে আর এই সমস্ত এই যে ভুল মানুষ করে কি, সেনাবাহিনী যে কোনো মানুষ যখন ভুল করে, সেই ভুলের কিন্তু সবাই সুযোগ নেয়। আপনি একটা ভুল কথা বলেন, এই ভুল কথার সুযোগ নিয়ে নিবে। আপনি একটা রং ওয়ার্ড উচ্চারণ করেন, এটা কিন্তু অনেক অপব্যাখ্যা করবে। সুতরাং আমাদের যখন শব্দ চয়ন, বিশেষ করে ওই সমস্ত পদবিতে যারা থাকেন, তাদের শব্দ চয়ন কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। সেই শব্দ চয়নটা আমি মনে করি যে হয়তোবা ওইখানে ঠিক ওই মুহূর্তে অনেকের স্টেট অফ মাইন্ড তো ইজ নট দি সেম এভরিওয়্যার এট ওয়ান পয়েন্ট, এটা হতে পারে। তো এখন আমি মনে করি, বাট ব্যক্তিগতভাবে যেহেতু উনার উনি আমি বলবো যে উনি অনেক, মানে অনেক অন্য কম্পেয়ার টু হিজ প্রিভিয়াস টু অফ হিজ প্রিডিসেসার্স, হি ইজ মাচ বেটার, মাচ বেটার, আই এম ওয়ে বেটার, জি। যার জন্য আমি একটু উনি শেষ উনি এই বিষয়ে শেষের দিকে যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন, তাকে মাস্টার মাইন্ড হিসাবেও বলা হচ্ছিল। এই বিষয়ে খুব ছোট্ট করে আপনার কাছ থেকে একটু শুনবো। এটা অ্যাকচুয়ালি এটা না হলে সরকার প্রধানের সিগন্যাল ছাড়া, সরকার প্রধানের এখানে অনেক বিষয় আছে যেগুলি অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে এই হয়তো বা এই বিষয়টা তার জানা ছিল। হুম। আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিব আমি আপনাকে। বিডিআর যখন নতুন করে তৈরি করা কথা বলা হলো, তখন নতুন যে বিজিবির যে ডিজি বানানো হলো মইনুল সাহেব, উনি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন যে আমাকে নতুন অফিসার দেওয়া হোক, দিলে আমি এই বাহিনীটিকে আবার গড়ে তুলতে পারবো। উনি তাকে বলেছিলেন যে আমি এখানে পাবেন না, আপনার মিলিটারি অফিসার না, আমরা বিসিএস অফিসার দেব। কারণ সৈনিকদেরকে, ওই বিডিআর সোলজারদের দাবি ছিল যে তারা যেন আর্মি থেকে যেন অফিসার না আসে, এটা তাদের দাবি। এখন এটা কেন তারা আর্মি থেকে অফিসার চায় না, এটা আমরা বুঝি কেন চায় না। তো উনি যখন এটা বললেন, বলার পরে যখন প্রধানমন্ত্রী যখন সেনাকুঞ্জে আসছিলেন দরবারে, তখন উনি অফিসারদের যে সেন্টিমেন্ট উনি দেখছেন, এই দেখার পরে উনি আর এই পথে আগানোর সাহস করেননি। কারণ যদি
বিসিএস অফিসার দেওয়া হতো, প্রথম কথা হলো তারা তো মিলিটারি ট্রেন না। হুম। সো আপনি একটা একটা আর্ম ফোর্সকে আপনি মানে লিড করবে একটা আনআর্মড পারসন, নন মিলিটারি পারসন। ইটস ইম্পসিবল, হি ক্যানট ডু দ্যাট। তার তো বেসিক, এটা তো তার ফার্স্ট টেস্ট যে সিও ইজ বেটার ট্রেন দেন হিজ সোলজার্স। সুতরাং এই কনসেপ্টটা মোটেই মানে একেবারে খুবই আমি বলবো অপরিপক্ক ছিল। হুম, হুম। এবং এটা কেন প্রধানমন্ত্রী বলেছিলেন এটা উনি জানেন ভালো। তবে এটা যখন উনি টের পেলেন তারপরে কিন্তু এই পথ থেকে উনি চলে এসছেন। তো সুতরাং এই পথে আর যেহেতু যান নাই, এই জন্য আমি মনে করি, এবং এইটাই ছিল তার উদ্দেশ্য, যে তাই উনি একটা ওনার নিজস্ব বাহিনী চান, যেটা দিয়ে উনি ওনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঠিক মতো শায়েস্তা করতে পারবেন। পরে উনি কি করেছেন, এই বিডিআর কে আর ওই বিসিএস দিয়ে না নিয়ে এসে পুলিশকে উনি কিন্তু ক্ষমতায়ন করেছেন। আপনি দেখেন পুলিশের যে পুলিশকে যে পরিমাণ আর্মস, যে পরিমাণ ভেহিকেল, যে টেকনোলজি, যে প্রোটেকশন উনি অ্যারেঞ্জ করেছেন এই 15 বছরে, পুলিশ হ্যাজ বিকাম এ মাচ মোর ক্যাপেবল ফোর্স মিলিটারিলি। আমি বলবো পুলিশ কিন্তু ইজ অ্যাকচুয়ালি সাপোজ টু গো ফর, সে হলো সিভিল ডিসওবিডিয়েন্স কন্ট্রোল করার জন্য, তার কিন্তু এত আর্মড হওয়ার কথা না। তো আপনি কিন্তু প্রত্যেকটা পুলিশ কিন্তু হ্যাভিং অটোমেটিক মানে সেমি অটোমেটিক রাইফেল, এটা যেটা আগে কখনো ছিল, আগে 303 ছিল, আমরাই দেখেছি পুলিশের অস্ত্র। এই পুলিশের কিন্তু এই চেঞ্জটা, ম্যাসিভ চেঞ্জটা, খুব উঁচু মানের গান টান, পিস্তল, তারপরে উজি গান, এগুলি কিন্তু পরে, কিন্তু এগুলি কিন্তু সব গত 15 বছরের ডেভেলপমেন্ট। হুম। তো যার ফলে মানে এটা হলো যে এটা দুইটা কারণে, একটা হলো পুলিশের ক্যাপাবিলিটি বাড়ালে উনি ওনার রাজনৈতিক প্রতিপক্ষগুলিকে ঠিক মতো শায়েস্তা হুম। করতে পারবেন, এটাই ছিল ওনার পরের সিদ্ধান্তে উনি এটাই করে নিয়েছেন। যার কারণে পুলিশ এই কিন্তু কিন্তু পুলিশের যে আরেকটু বুঝি নাই, আমি হয়তো মিস করে গেলাম কিনা, বিডিআর হত্যাকাণ্ডের গ্রিন সিগন্যাল কেন দিলেন? গ্রিন সিগন্যাল ওই যে বিডিআর কে উনি কনভার্ট করতে চাইছিলেন একটা নতুন বাহিনী হিসাবে। মিলিটারি অফিসার সরাই দিলে, মিলিটারি অফিস অ্যাকচুয়ালি মেইন তো এই বিডিআর কে, যেমন বিএসএফ এর অফিসাররা কিন্তু, ওরা কিন্তু বিএসএফ অফিসার, ওরা কিন্তু ইন্ডিয়ান মিলিটারি অফিসাররা কিন্তু বিএসএফ এ আসে না। সুতরাং দে আর নট অ্যাজ ট্রেন্ড অ্যাজ দি মিলিটারি আর। তো যার কারণে বর্ডারে যত কনফ্লিক্ট হয়, ওই কনফ্লিক্টে কিন্তু এই বিএসএফ কিন্তু দে আর অলওয়েজ অ্যান ইনফেরিয়র টু বিজিবি বা বিডিআর। এটা তাদের কিন্তু একটা অনেক পুরনো একটা মানে যে তাদের সেটব্যাক। তো তারা চায় যে একটা উইকার ফোর্স যদি বর্ডারে থাকে তাহলে তাদের জন্য এটা ইজি। সো ইউ নিড এ লিডারশিপ যা নেগোশিয়েবল। মিলিটারি অফিসার্স আর নট নেগোশিয়েবল। এই জন্য তারা একটা উইকার ফোর্স তাদের ডিজায়ার, এবং সেটাই ওনারা শেখ হাসিনার মাধ্যমে, শেখ হাসিনার মাধ্যমে তো অনেক কিছুই তারা পেয়েছে, তারপরে তো কি এটাও সেটি পাইতে বাস্তবায়িত চাইছিল। হয়ে গেল, মানে সেটি হয়ে গেল না, বিডিআর হয় নাই, পরবর্তীতে বিজিবি হয় উইকার নাই। ফোর্স, এখন বর্তমান না, বিজিবি? বিজেপিকে অ্যাকচুয়ালি লিডারশিপকে যদি আপনি উইক করে রাখেন এবং তাকে যদি পলিসি দেন উইক পলিসি, তাহলে তো সে উইক থাকবে। বাট এখন তো বিডিআর এর লিডারশিপ যে আছে, তাকে তো পলিসি ইজ টাফ, সো হি ইজ প্লেইং টাফ। এক তো জি, হলো সে মানে এই ক্যাপেবল, বিডিআর প্রধান সেকেন্ড তো হলো তার পলিসি। এই বিজিবি প্রধানত আসলে তার সময় নিয়োগকৃত প্রধান। হ্যাঁ। হ্যাঁ, প্রধান অ্যাকচুয়ালি বিজিবি প্রধান তো হি ইজ জাস্ট অ্যান, হি ইজ দ্য হেড অফ দ্য অর্গানাইজেশন। এখন ফিল্ডে কাজ করে তো অন্য মানুষ, এবং তাদেরকে আপনি শুধু আপনি আপনি তো অ্যাকচুয়ালি বিজিবি প্রধান তো আর, সে তো আর ফাইট করে না, হুম। হি ফাইটস দ্য এন্টায়ার ফ্রন্ট। তার ফ্রন্টিয়ারটাকে গার্ড করে সে তার সাবঅর্ডিনেটদের দিয়ে। তো সাবঅর্ডিনেটদেরকে আপনি যে পলিসি দিবেন সেই পলিসি অনুযায়ী সে কাজ করবে। গভর্নমেন্টের এখন পলিসি হলো মানে লুক অ্যাট দি আই, মানে বিএসএফ এর দিকে চোখ তাকিয়ে কথা বলবা, চোখ নামিয়ে কথা বলবা না। সো সেটাই চলছে। জি। মানে এবং তারপরেও আরেকটা জিনিস হলো যে আপনারা বাংলাদেশের মানুষ, আমি একটা বলি, বাংলাদেশের শেষ। বর্ডার এলাকার মানুষ কিন্তু সাংঘাতিক কিন্তু দেশপ্রেমী। তারা কিন্তু একেবারে বিডিআর এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই এই বাংলাদেশের ভূমি রক্ষা করবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। দে আর ভেরি ভেরি ফেরোসিয়াস অ্যাজ ফার এজ দি বিএসএফ ইজ কনসার্ন। বিএসএফ এর বিরুদ্ধে তারা সাংঘাতিক মানে শক্ত হুম। তারপরও বলে আসলে তারা। সীমান্ত হত্যাকাণ্ড তারপরও হচ্ছে, মানে বর্তমান এই সীমান্ত হত্যাকাণ্ড ইজ ডিফারেন্ট। সীমান্ত হত্যাকাণ্ড যেটা হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু পৃথিবীর আর কোথাও হয় না, এই ইন্ডিয়াতেই শুধু করে, এবং এটা এখন কিন্তু কমে গেছে।
কমে গেছে হ্যাঁ কি হচ্ছে? গত হওয়ার পরে যে খুব যে কিছু হচ্ছে তা তো করছে না বিজেপি বর্তমানে। না আমার মনে হয় কি যে এখন যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এটার জন্য কিন্তু এক্সপ্লেনেশন চাওয়া হচ্ছে তাদের কাছ থেকে। আগে তো আগেও তাও চাওয়া হতো না। চাওয়া হতো তো। না আগে এক্সপ্লেনেশন চাওয়া হতো। সবসময় দেখতাম মিটিং হতো, না, না এক্সপ্লেনেশন চাওয়া এক্সপ্লেনেশন হতো। চাওয়া হয় না। আগে চাওয়া হতো না। এই যে ১৫ বছর ইট ডাজ নট হ্যাপেন। বরং গভর্নমেন্টেরও আমাদের মানুষদেরকে আমাদের নিজের দেশের মানুষকে ব্লেম করত। হ্যাঁ, আপনার দেশের মানুষ তাও শুনেছি গভর্নমেন্ট ব্লেম করত। কিন্তু এটাও আমরা খবর দেখতাম যে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বিএসএফ এর কাছ থেকে। হ্যাঁ, মানে ওইটুকুই। বাট আপনি একটা জন্য ব্যাখ্যা চাওয়ার একটা নরমাল একটা ড্রিল, এটার হুম। প্রসেস। তো তারপরে এখন আপনি বসে ব্যাখ্যাতে থাকলেন সন্তুষ্ট চুপচাপ। হয়ে যাচ্ছে বর্তমান না, বিজেপি। এখন ব্যাখ্যা দিতে যেহেতু এখন তো টোনই চেঞ্জ হয়ে গেছে। যার কারণে কিন্তু এখন কিন্তু আপনি সীমান্তে আপনি হত্যা কিন্তু আপনি মাসে ১ মাসে ২ মাসে ৩ মাসে শুনেন। আমি তো গত ২ মাসে কোনো হত্যাকাণ্ড দেখি নাই, শুনি নাই। তো হত্যাকাণ্ডের ব্যাপারটা তো ২-৩ মাসে হয় নাই। মানে তো তারপরেও এরকম একটা কিন্তু হত্যাকাণ্ড যদি হয় তার জন্য যথেষ্ট তার এক্সপ্লেনেশন জন্য এটা ঠিক, গ্রহণযোগ্য এটা ঠিক, এক্সপ্লেনেশন পেয়ে এটা গেছি ঠিক। আমরা। না গ্রহণযোগ্য এক্সপ্রেশন এটা তো গ্রহণযোগ্য হয় না। এবং এর আগে যে ঘটনাগুলি তাহলে কি ঘটেছে হলো? মানে আপনি তো এক্সপ্লেনেশন এখন গ্রহণযোগ্য হলো না। তারপর কি? তারপর তো আগের মতো না কিছুই ওরা না। যেটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন আপনি বিএসএফ সাধারণত কি করতো তারা বাংলাদেশে ঢুকে লোকজনকে হয়তো গরু ছাগল ইত্যাদি নিয়ে চলে যেত। এখন তো আর মানুষ এটা দিচ্ছে না, যে যখনই আসে এদেরকে ধরে বাঁধতে রাখে। কত কয়েকদিন আগে একটা বিডিআর সোলজারকে তো বিএসএফ এর সোলজারকে তো গ্রামের মানুষ ধরে বেঁধে রাখছে। জি, আমি তো আসলে এটাই সুতরাং প্রশ্ন এই যে করছিলাম যে আমাদের মানুষকে যখন তারা গুলি করে হত্যা করছে তারপরে ব্যাখ্যা চাওয়া হচ্ছে, ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে কি করা হচ্ছে? এই হচ্ছে আমি প্রশ্নটা করছিলাম যে কি করা অ্যাকচুয়ালি হচ্ছে? ব্যাকগ্রাউন্ড যদি না হলে মানে একটা মানুষকে যখন মেরে ফেলেন আপনি অ্যাকচুয়ালি যে দেশেই হোক না কেন মেরে ফেলার পরে তো প্রথম কথা হলো যে মারার জন্য যদি ওই দেশের সৈনিক দায়ী হয় তাহলে তার বিরুদ্ধে মামলা করার অধিকার থাকতে হবে। এই মামলাটা করতে হবে সেটা এই যে আপনি অন্য দেশের নাগরিকের বিরুদ্ধে তো আর আমি মামলা করতে পারবো না। আমি তাকে বলবো যে ভাই তুমি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নাও। সুতরাং তারাও কি করছেন এটা ফলো আপ হয়তো আবার যে আপনি এমন না যে বলেই চলে আসলাম, তারপর ফ্ল্যাগ মিটিং এটা ফলো আপ জানতে চাই। তো ফলো আপ তো যখন যখন আমরা জানতে পারি যে সে নেয় নাই তখন তো আমাদের কাজ কি আবার প্রোটেস্ট করা পুরো ব্যাপারটা। এবং এটাই তো আপনার ডিজি পুজোয় এই বিষয়গুলি আলোচিত হয়। আমরাও যদি কোনো অপরাধ করি তো আমাদের এগেনস্টে আমি অপরাধ থাকলে জি, আমাদেরও এই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। জি সেটাই। কিন্তু সেই আইনগত ব্যবস্থার কোনো ফলো আপ এখন পর্যন্ত খুব আর মানে আগের মতো বা আগের না চেয়ে বিশেষ অ্যাকচুয়ালি কিছু এটা ব্যবস্থা হয়ে গেছে। জনসম্মুখে তো আসে না। না আপনি সবকিছুই তো আপনি জনসম্মুখে আসে না। যে ফলো আপটা এটা তো আর অ্যাকচুয়ালি এই সিস্টেমটাই তো কিন্তু আমাদের নাই। সীমান্তে মানুষ মারা যাচ্ছে। আগেও জনসম্মুখে আসতো না। শুধুমাত্র ব্যাখ্যা চেয়েই শুনতাম আমরা ব্যাখ্যা চাওয়া হয়েছে। তারপরে আর কিছু জানতাম না। এখনো জানছি ব্যাখ্যা চাওয়া হচ্ছে। কিন্তু তারপরে যদি আর কিছু না হয় অ্যাকচুয়ালি তাহলে আসলে না আমরা কি? আমি আপনাকে বলি একটা কথা। একটা সময় ছিল সীমান্তে এরকম ঘটনা হলে একটা পলিসি ছিল যেটা আমি পাবলিকলি বলতে পারছি না সিন্স ইট ইজ দ্য মিডিয়া। আই ক্যানট টেল ইউ দ্যাট হোয়াট ওয়াজ দ্য পলিসি। এটা যদি কোনো সময় প্রাইভেটলি আপনি জানতে চান আই উইল টেল ইউ। ছিল পলিসি ছিল। আচ্ছা। তখনও কি পলিসি ছিল জানতে পারছি না। এখনো আসলে পলিসির ফলে কি হচ্ছে সেটাও না জানতে পারছি না। মানে জানবেন খুবই আপনি একটা আপনি সমস্যা। আপনি আপনি যখন ওয়েন ইউ আর নট ইন এয়ার হ্যাঁ, আই হ্যাঁ। ক্যান টেল ইউ দ্যাট। আচ্ছা ঠিক আছে। নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে কখনো আপনার কাছে জেনে নেব। কিন্তু আমার দর্শকরা তো আর জানতে পারছে না। শেষ প্রশ্ন। না তারেক রহমান দর্শকদের দেশে অ্যাকচুয়ালি ইট ফিরছেন ইজ না। নট ফর দর্শক। তারেক রহমান দেশে ফিরতে হ্যাঁ পারছেন না। কোনো এক নিরাপত্তা হুমকি আছে। মানে আমাদের দেশের নিরাপত্তা দেবার মতো যথেষ্ট সক্ষমতা কি নাই? কেন তিনি দেশে ফিরতে পারছেন না? অবশ্যই আপনার আছে, বিশ্লেষণ কি? থাকবে না কেন, তাহলে কি অবশ্যই হচ্ছে? আছে। কেন ফিরতে পারছেন না? তারেক রহমানের ব্যাপারটা অ্যাকচুয়ালি পুরোপুরি একটা খুব ধোঁয়াটে অবস্থা। মানে একটা তারেক রহমান নিজে একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি আসতে পারছেন না কেন, এটা তার নিজের ইচ্ছার উপরে না। তো আমি জানি না একটা রাজনৈতিক দলের প্রধান উনি উনি ক্লেম করেন যে উনি ওনার নিয়ন্ত্রণ আছে পুরো দলের উপরে, উনি নিজে আসতে পারছেন না, তাহলে আর কিভাবে উনি রাজনৈতিক দলের প্রধান হচ্ছে? এই ব্যাপারটা কিন্তু সবাইকে ভাবাচ্ছে। আমাদের তো সেই প্রধান দরকার নাই যে প্রধান দেশে আসতে পারে না, বাইরে থেকে আপনার শুধু অনলাইনে আপনার রাজনৈতিক দলকে কোনোদিন নিয়ন্ত্রণ করা যায় না। এমনিতেই তো বিএনপির ভিতরে কিন্তু ইন্টারনাল ডিসিপ্লিন ইজ মাচ উইকার দেন আদার পার্টিস। বিএনপির যে ইন্টারনাল ডিসিপ্লিন এটা তো তার নিজের এই ডিসিপ্লিন তার নিজের কন্ট্রোলে নাই, তো তাদের নেতাদের কন্ট্রোলেই নাই। অন্য অন্য কার অনেক কন্ট্রোলে দলের আছে? কিন্তু আপনারা মানে নিরাপত্তা নিয়ে কাজ করেন, দেশের নিরাপত্তা সেই কাজ করেছেন, করছেন। তাহলে কার কন্ট্রোলে আসলে সেটা কি আপনারা বুঝতে পারেন? আপনি বুঝতে পারেন? কি মানে তারেক মানে রহমানের ব্যাপারটা তারেক রহমানের দেশে ফেরার কন্ট্রোলটা কার হাতে? এটা এটার কয়েকটা এক্সপ্লেনেশন এক একজন এক এক রকম এক্সপ্লেনেশন দিয়েছে কেউ আমি তো অ্যাকচুয়ালি
আমি বলবো যে আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে একটা হতে পারে তার লিগ্যাল ইস্যু, মানে নট ইন দ্য কান্ট্রি, এটা হলো মানে ব্রিটিশ গভর্নমেন্টের ওখানে উনি কি স্ট্যাটাসে আছে, সেই স্ট্যাটাস থেকে উনি চেঞ্জ করে আসবেন কিনা এটা তার ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে উনার পার্সোনাল নিরাপত্তা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কোনো সন্দেহ নাই। তবে পার্সোনাল নিরাপত্তার জন্য আপনি রাজনীতি করবেন, দেশে আসবেন না, আই ডোন্ট থিঙ্ক ইটস রাইট। সুতরাং এটা আমি মোটেই একসেপ্ট করতে পারি না। আর আরেকটা জিনিস হলো কি, মানুষ জন্মায়, মৃত্যু হবে, তো তার মানে কি যে আমি মরতে চাই না এই জন্য আমি দেশে যাব না? দিস ইজ নট ওকে। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য ফেয়ার রিজন। জি। ব্রিগেডিয়ার জিয়াউল হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কিছুরই আসলে অ্যাকসেপ্টেবল রিজন আমরা খুঁজে পাচ্ছি না। এখানেই আসলে মানে বারবার এজন্যই প্রশ্নগুলো উঠে আসছে। অনেক ধন্যবাদ, আপনি আমাকে আমার সাথে যুক্ত হয়ে অনেকটা জি, সময় দিলেন। সামনেও নিশ্চয়ই কথা হবে। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক। সবাই দর্শক শ্রোতাদের ধন্যবাদ, আপনার তো দর্শক অনেক, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।